আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা? যারা ইয়েস, আমি দেখছি আমার কথা শোনা যাচ্ছে। হাসিবুর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ডিএমসি, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, আশা করি ভালো আছো ভাইয়া। আর যারা আছেও আশা করি ভালো আছো। মোহাম্মদ হারুন দেখা যাচ্ছে আছে। যারা আছো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকের ক্লাস শুরু করে দিব। আমরা 2 মিনিট বাফার টাইম নিয়ে ফেলেছি সবার জন্য। আস্তে আস্তে আমরা শুরু করে দিই ক্লাস। আমরা ক্লাসের শুরুতেই দেখতে পাচ্ছি লেখা আছে এখানে সুন্দর একটা কথা। কি লেখা আছে? লেখাটা আছে হলো ম্যান অনলি লাইকস টু কাউন্ট হিজ ট্রাভেলস, হি ডাজন্ট ক্যালকুলেট হিজ হ্যাপিনেস। মানে এটা আমার, তোমার, আমাদের সবার ক্ষেত্রেই সত্য। আমরা সব সময় আমাদের কষ্টগুলোরই দেখি, আমরা যে ভালো আছি এটা দেখতে পাই না। আমি কোনো একটা বিপদে পড়েছি, আমি ভাবি আমি খুব কষ্টে আছি, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে কষ্টে আছি বা মানে কষ্টে লাইফ লিড করছি। অথচ আমি ফিল করতে পারতাম, ফর এক্সাম্পল যদি কোনো একটা বাস এসে আমার একটা ধাক্কা দেয়, অথবা একটা রিক্সা এসে আমার ধাক্কা দেয়, আমি তো খুব নিজের অসহায় মনে করি, তাই না? খুব কষ্ট পাইছি, নিশ্চয়ই কষ্ট পাইছি। কিন্তু এমনটা তো হতে পারতো যে রিক্সা জায়গায় একটা বাস এসে ধাক্কা দিত আমারে, তাই না? একটা সিন যে এসে আমার ধাক্কা দিয়ে ফেলে দিত অথবা আমার গায়ের উপরে তুলে দিত। ফলে মূল পয়েন্ট হলো ভাই, আমরা আমাদের কষ্টগুলোকে বেশি বড় করি, ফলে কষ্ট আরও বাড়ে। আমাদের আশেপাশে থাকা হ্যাপি মোমেন্টগুলোরে আমরা খুব বেশি সামনে আনি না, ফলে আমাদের হ্যাপিনেসটা বাড়ে না। হ্যাঁ, আমরা মনে হয় পড়াশোনায় চলে যাই। ওকে, এই ফিলোসফিক্যাল কথাবার্তা দরকার নেই আমাদের, খুব পড়াশোনায় যাই। আজকের ক্লাসে আমি যা যা পড়বো, তোমরা কি আমার সাথে আছো নাকি নাই আমি বুঝতে পারছি না। আমার কাছে কেন যেন যারাই আছো আমার কাছে মনে হয় মানে আমার সাথে যারা আছে এরা সেই অর্থে আমার সাথে নাই। হুম, মোহাম্মদ হারুন, ওয়ালাইকুম আসসালাম। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি বলো তো ভাই? মানে আমার কাছে মনে হয় তোমরা যারা আমার সাথে আছো, আমার কাছে মনে হয় তোমরা থাইকেও না, এরকম একটা মুড। আমি কেন যেন তোমাদের কাছ থেকে জোশ পাচ্ছি না। না, আমি পরে যাবো ভাই, আমার দায়িত্ব, তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমি পড়াবো, অসুবিধা নাই। বাট আছে না, মানে তোমরা একটু অ্যাক্টিভনেস দেখাবা, আমি কোনো জায়গায় কেন যেন পাচ্ছি না। লাইক টেলিগ্রাম গ্রুপে আমি মাঝে মাঝে তোমাদেরকে ক্লাসে, যেমন আজকেও আমি একটা কথা লিখেছি, ক্লাসে আসতেছো কি না, কারো কোনো হাই হ্যালো নাই। মনে হয় যেন মানে আমার কাছে মনে হয়, এটা আমার ভুল হইতে পারে, আমার কাছে মনে হয় কেন যেন আমি লিখেছি রাত 9টায়, কি লিখেছিলাম যেন, লিখেছিলাম লিখেছিলাম রাত 9টায় দেখা হবে, ক্লাসে দেখা হবে। তো মানে কারো হয়তো সময় হয় নাই, সেটাও বুঝতে পারছি। পাশাপাশি আমার কাছে এটাও কেন যেন মনে হয়, মাঝে মাঝে মনে হয় যেন তোমরা আমার সাথে কোনো কারণে রাগ করে আছো, বা আমার কোনো ঘাটতি আছে যেখানে আমার কাজ করা দরকার। হ্যাঁ, আমি বুঝি আমার ঘাটতি আছে, বাট যদি জানতে পারি তাতেও মনে হয় একটু সহজ হয় আর কি ভাই। হ্যাঁ, তো আমার কাছে মানে ওভারঅল পয়েন্টটা আমার এখানে যেন ডিমোটিভেটেড রাখে। বাট আমি ক্লাস নিতে হবে, দায়িত্ব আমার, আমি নিব ভাই।
এবং আমি আমার পার্ট যতটুকু করা সম্ভব আমি পুরোটাই করব। বাট ওভারঅল আমি যদি বলি, আমি তোমাদের কাছ থেকে কোনো ধরনের মোটিভেশন পাচ্ছি না। হ্যাঁ, যেটা মনে হয় আমি বেশি বলছি বা ভুল বলছি। হ্যাঁ, এই আর কি। বা আমার সাথে মাঝে মাঝে হাই হ্যালো করা, এই আর কি। ঠিক আছে, আমি যাই ভাই, অসুবিধা নাই। তুমি এই কাজ, আমি যেটা বলছি এটা করতে তুমি বাধ্য না। হ্যাঁ, তোমার সাথে আমার রিলেশনের জায়গা অনেকটা, টাকা দিয়েছো তুমি, আমি তোমারে পড়াইতে হবে। আমি আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এফোর্ট দিয়ে যাব। এই তো, তোমরা ভালো করবা আমি প্রত্যাশা করি। আসো আমরা আজকে প্রোনাউন পড়ব ভাই। প্রোনাউনের ক্লাসিফিকেশনটা দেখব এবং প্রোনাউনের ব্যবহার দেখব, রিলেটিভ প্রোনাউন দেখব, সাথে ইটস আর ইটসের ব্যবহার দেখব, অ্যাপোস্ট্রফি দেখব, অনেক কিছু। তবে এত কিছু দেখে ভয় পাওয়ার কারণ নাই, আমি অবশ্যই 1 ঘন্টার মাঝে ক্লাস শেষ করার প্রচেষ্টা চালাবো। তবে আমার কাছে কেন যেন মনে হয় ভাই, যদি তোমরা একটু অ্যাক্টিভ থাকো তাতে তোমাদেরও সুবিধা, আমিও মানসিকভাবে একটু শক্ত থাকতে পারি। আদারওয়াইজ আমি চেষ্টা চালাবো। আছে না কিছু বিষয় ভাই, মানে আমি আমি স্টুডেন্ট পড়াই, আমি আইএলসের স্টুডেন্ট পড়াই, ভ্যারাইটিস স্টুডেন্ট পড়াই। তো আমি এই কথাটা বলি যে স্টুডেন্টের গ্রুপ যেমন হয় টিচার তেমন হয়। লাইক আমি যদি একটা পুয়ার ক্যাটাগরি স্টুডেন্টের গ্রুপ পাই, নর্মালি আমি ওদেরকে খুব জোশ দিয়ে পড়াইতে পারি না, কারণ ওদেরকে জোশ দিয়ে পড়ানোর মতো কিছু নাই। ওদেরকে তেল মালিশ করে করে পড়াইতে হয়। আবার যদি একটু ভালো স্টুডেন্ট আছে এমন গ্রুপে পড়াই, তখন ওখানে পড়ায় মজা পাওয়া যায়, কারণ ওরা অ্যাক্টিভ থাকে অলওয়েজ, ওরা প্রশ্ন করে, ওরা কোনো কিছু বুঝতে না পারলে আরেকটা প্রশ্ন করে, মানে এই বিষয়গুলো এই আর কি। তো এগুলো ওভারঅল, এবং টিচারের একটু রিয়াকশন দেয়, টিচারের ভালো খারাপের কথা টুকটাক বলে। তো আমার কাছে মনে হয় তোমরা কেন যেন কিছু বলতে চাও না, কোন কারণে আমি জানি না। হ্যাঁ, এই আমি পড়াশোনায় যাই ভাই। কেউ একজন বলছে কি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ক্লাসটা আনইজি লাগছে। আনইজি বলতে কি ভাই? মোহাম্মদ হারুন, আমি বুঝি না ভাইয়া, তুমি ক্লাসটা আনইজি লাগছে মানে কি কারণে আনইজি লাগছে সেটা আমার জানাও। আর ক্লাসটা আনইজি লাগছে এটা এখনই বলতে হবে নাকি? এটা কি আমি নাই, আমার কি ইন্ডিভিজুয়ালি মেসেজ দেওয়া যায় না নাকি? মানে এই পয়েন্টটা আমাদের ঘাটতি। হ্যাঁ, আমার হয়তো এত নসিহত করার খুব বেশি দরকার নাই ভাই তোমাদের। মানে আমার কোন একটা ইস্যু তোমার কাছে মনে হচ্ছে আনইজি, কেন আনইজি লাগছে ভাইয়া, না আমি তোমার এখন সমাধান দিতে পারবো এই পয়েন্টটার? জানি না ভাই। তুমি আমার ইন্ডিভিজুয়ালি বললে তো আমি তোমার সমাধান দিতে পারতাম। তুমি কোনো কোশ্চেন বুঝো না বা কোনো পার্ট বুঝো না, আমি সমাধান দিতে পারতাম। বাট আমি জানি না তুমি এটা এখন বইলা কি ফজিলত পাইবা। হ্যাঁ, আমি তোমারে রিকোয়েস্ট করবো ভাই, তোমার কোন জায়গায় আনইজি লাগছে বা ওভারঅল কোনো পয়েন্ট আছে কিনা আমারে লিখো। এখনো লিখতে পারো, যেহেতু তুমি লিখতেছো লেখো, অসুবিধা নাই। সমাধান যেখানে যেভাবে হয় সেভাবে গেলেই ভালো হয়। হ্যাঁ, আমাদের দেশের অ্যাপ্রোচগুলো ওভারঅল খারাপ, আমাদের সবার অ্যাপ্রোচ খারাপ। মানে কেউ কারো প্রতি রেসপেক্টফুল হয় না, হতে চাই না কেন যেন, এবং হইলেও কেন যেন প্যাটার্ন ঠিক থাকে না। রাজনৈতিক দলের অবস্থা একবারে সবার দেদার্সের কথা, সবার কথা বলছি, কেউ সমালোচনা নিতে চায় না ভাই। মানে ইসলামিক দল যারা আছে তারাও কারো সমালোচনা নিতে চায় না। মানে আমার দলের বিপক্ষ হইলে আমি খেপে যাই। আর যারা নর্মাল রাজনৈতিক দল আছে, যারা মানে একমুখী রাজনৈতিক দল লাইক আওয়ামী লীগ, ওদের অবস্থা তো একরকমই। তো আমার কাছে মনে হয় ভাই, আমরা ধরো আমার ব্যাপারে তোমার কোনো একটা পয়েন্ট আছে, আমার ক্লাসের কোনো একটা জিনিস বুঝো না বা কোনো খারাপ বিষয় আছে ভাই আমার ব্যাপারে, তুমি আমারে বলো, এখনো বলতে পারো, অসুবিধা নাই। বাট ওটা যে দিন ঘটছে ওদিন বললে বেশি ভালো না ভাইয়া? আমি তোমার এখন সমাধান কেমনে দিব? অসুবিধা না ভাইয়া হারুন, মন খারাপ করার কিছু না ভাইয়া, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, তবে সময় বেশি চলে গেছে পড়াশোনার বাইরে কথা বলতে গিয়ে। আচ্ছা, আমি লিখে দিব 10 মিনিটে আমাদের ক্লাস শুরু হয়েছে, অ্যারাউন্ড 9 মিনিটে ক্লাস শুরু হয়েছে। ওকে, তাহলে আজকে আমরা পড়ব বেসিকলি প্রোনাউন। প্রোনাউন আমরা জানি, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করি তাদেরকে আমরা প্রোনাউন বলি। আমি এখানে লিখেছি, সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউনের অন্য একটা নাম হলো সাবস্টিটিউটিং ওয়ার্ড। খেয়াল রাখতে পারি আমরা, যদি কোনো কারণে আসে, এবং আসছেও পরীক্ষায়, সাবস্টিটিউটিং ওয়ার্ড এবং প্রোনাউন কোনগুলো এগুলো আমরা সবাই জানি, এখানে আমার বোঝানোর কিছু নাই। আসো, প্রোনাউনের প্রকারভেদটা তোমাদের কাছে খুব সহজ লাগবে আমি জানি, বাট স্টিল একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ এখন সাম্প্রতিক সময়ে ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর এবং মেডিকেলেও এই প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে রাজশাহী ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে।
ফলে ক্লাসিফিকেশনটা একটু ভালো করে দেখবো। গত বছরও মেডিকেলে আসছে আমি যদি ভুল না বলে থাকি। দেখো প্রোনাউনের ধরন আছে এখানে 8টা আমরা লিখেছি, দেখো 1 থেকে 8। এখন তুমি এগুলো মুখস্থের বিষয় না, মনোযোগ দাও। পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিগত প্রোনাউন, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো এক ব্যক্তিকে রেফার করতে পারি। হ্যাঁ, তারপর আমরা দেখছি, দেখো এক্সাম্পল আছে ভাই, আমি, তুমি, তারা, সে, এই, মানে ব্যক্তিগত প্রোনাউন যেগুলোকে আমরা বলি। তাহলে আমি, তুমি, সে, তারা, আমরা, তোমরা, এগুলো সব কি? পার্সোনাল প্রোনাউন। এবার আসি ভাই ইনডিরেক্ট প্রোনাউন কি? গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসে আমরা দেখবো এই ওয়ার্ডগুলো ইনডিরেক্ট প্রোনাউন হয়, আবার রিলেটিভ প্রোনাউন হয়। ইনডিরেক্ট প্রোনাউন মানে কি ভাই? ওই WHO ওয়ার্ড দিয়ে যেগুলো, হু, হোয়াট, হুইচ, ওয়েন, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, এগুলো সব ইনডিরেক্ট প্রোনাউন। ওকে, আমরা বাক্যে প্রয়োগ দেখবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো ভাই? এই যে ইচ, আইদার, নেইদার, এভরি, এদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? নির্দেশক। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশক। এই যে দিস, দিস শব্দের প্লুরাল কি? দিস, দ্যাট, দোজ। আমরা জানি দিস শব্দটা কাছের জিনিসকে, কাছের একটা জিনিসকে রেফার করে। দিস ইজ আ মার্কার। যদি আমি বলি, ধরো কি বলবো তোমাদেরকে, আমার কাছে ধরো 2টা বই আছে, 2টা বই দেখাই। একটা বই হলো ছোটদের একটা ইংরেজি বই, আর একটা হলো তোমরা হয়তো কেউ কেউ বইটা পড়েছো, এই দেখা যায় কিনা আমি জানি না, এই একটা বই, বইটার নাম হলো, এই জিনিস আমাদের সবার পুরাই যাবে হায়াতের দিন পুরালে। তো ধরো এই 2টা বই আছে, এখন আমি কি বলবো ভাই? দিস ইজ আ বুক। যে 2টা বই দেখাই তাহলে কি বলবো? দিজ আর বুকস, মানে এই 2টা বই। মানে সিঙ্গুলারকে রেফার করতে আমরা দিস বলি, কাছের সিঙ্গুলারকে রেফার করতে দিস বলি, কাছের প্লুরালকে রেফার করতে আমরা দিস বলি। আর দ্যাট বলি দূরের সিঙ্গুলারকে রেফার করতে। ধরো অনেক দূর একটা বই আছে, তখন বলবো দ্যাট ইজ মাই বুক। দূরের বইগুলো রেফার করতে দোজ ইউজ করবো। পাশাপাশি সাচ লেখা আছে, দেখো, ডেমনস্ট্রেটিভ। দেন রিলেটিভ প্রোনাউন মানে কি ভাই? এটা আমরা সামনেও দেখবো। এই ইনডিরেক্ট প্রোনাউন যেগুলো, এগুলোও রিলেটিভ প্রোনাউন, আমরা এক্সাম্পল সহকারে একটু পরেই দেখবো আবার। দেখো, দেন রেসিপ্রোকাল মানে কি ভাইয়া? রেসিপ্রোকাল মানে পারস্পরিক, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলোকে বলি। রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ আর এমফেটিক হয়তো তোমরা কেউ নাম নাও শুনতে পারো, আমরা ব্যবহারে দেখবো ভাই। দেখো, রিফ্লেক্সিভ মানে কি? যেটা সাবজেক্টের দিয়ে ফিরে আসে, লাইক আই থেকে মাই সেলফ, ইউ থেকে ইউর সেলফ, শি থেকে হার সেলফ, উই থেকে আওয়ার সেলফ, এগুলো। আর ইনডিফিনিট প্রোনাউনটা ইম্পর্টেন্ট। ইনডিফিনিট প্রোনাউন মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, যে ওয়ার্ডগুলো দিয়ে অনির্দিষ্ট বোঝায়। যেমন ওয়ান, এনি, এনিওয়ান, সামওয়ান, মেনি, অল, নান, এগুলো সব ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমি চাইবো সবাই আবার একটু কুইক করে রিডিং পড়ে ফেলো মনোযোগ দিয়ে, প্লিজ। রিডিং পড়া হয়ে গেলে আমাকে একটু থামস আপ দাও। আর ক্লাসে আছো ভাই, ক্লাসে একটা লাইক দিতে পারো মনে হয়, হ্যাঁ, যারা ক্লাস আছে। যেমন আমি দেখছি আমার সাথে এখন যারা আছো, সব একটা লাইক লাভ দিতে পারো। এটাতে আমার খুব বেশি লাভ লস নাই, বাট আসা একটু মানসিক ইস্যু। পরে যে একটা মানুষ ক্লাস করতে আসবে, সেও কিন্তু ফিল করো না ক্লাসটা আসলে হয়েছে, ক্লাসে কিছু আছে। এখন যদি তোমার একটা লাইক দেওয়ার জন্য আমার বলে দিতে হয়, ভাই এটি আসলে কেমন বিষয়? এই হ্যাঁ, আমি জানি আমার 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 ল্যাকিংস আছে। আমি তোমাদেরকে বলবো প্লিজ, আই কনসিডার অল অফ মাই স্টুডেন্টস অ্যাজ মাই টিচার্স। ফলে ইফ ইউ হ্যাভ এনি ডাউট, কনফিউশন, কনসার্ন অর এনি অবজেকশন ফর মি, ইউ ক্যান টক টু মি ইন্ডিভিজুয়ালি। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও, দেখো ভাইয়া তুমি আমার ব্যাপারে কোনো অবজেকশন দিলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না, হ্যাঁ, আমি রাগও করব না। তবে দিলে মনে হয় নিরাপদে দিতে পারো, আমি ওয়েলকাম করব তোমাকে। আমার সমস্যা তুমি আমার সাথে শেয়ার করো, আদারওয়াইজ ক্লাসটা একবার মনোযোগ দিয়ে অ্যাক্টিভলি করো। তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো ভাই, আমাদের তো কিছু বলতেই পারো, অসুবিধা, আমি মেনে নিব। ওকে, আমার মনে হয় পড়া হয়ে গেছে তোমাদের, আমি সামনে যাই। আসো ভাই, আমি বলেছিলাম ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এই পয়েন্টটা দিয়ে, মানে ওয়ার্ডগুলো দিয়ে বলছে এটা কেমন প্রোনাউন, ইন্টারোগেটিভও হয়, রিলেটিভও হয়। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? আমি বলছিলাম WHO ওয়ার্ড যেগুলো, এগুলোই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনও বলতে পারি, আবার রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। কেমনে? দেখো, 1 নম্বর বাক্যটা কি বলতো? হু আর ইউ, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? আমি জানি সবাই পারবা, স্টিল আমি একটু জিজ্ঞেস করছি, একটু কুইক করে একজন বলো ভাই, আমি ওই বসে বসে কমেন্ট পড়বো না। হু আর ইউ, এটা কেমন সেন্টেন্স, ইন্টারোগেটিভ নাকি রিলেটিভ? ওকে,
আমি জানি তুমি বললো ভাই এটা ইন্টারেটিভ সেন্টেন্স, অবশ্যই, কারণ হু আর ইউ এটা ইন্টারেটিভ সেন্টেন্স নাকি, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, তারপর অক্সিলিয়ারি আছে, দ্যাটস ইট, হু আর ইউ। এখন 2 নম্বর বাক্যটা বুঝে গেছো, আমি এবার ইন্টারেটিভ প্রনাউন বলবো না, এবার রিলেটিভ প্রনাউন বলবো। আই নো দ্য পারসন হু ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ। আমি অগ্রিম বলে ফেলছি, আমি কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিলেটিভ প্রনাউন পড়াবো আলাদা করে, এখনই বলে দিচ্ছি একটা পয়েন্ট, যেটা তখন বলতে আর সহজ, মানে আমার ব্যাখ্যা দিতে হবে না। দেখো হুটার আমরা কেন রিলেটিভ প্রনাউন বলছি ভাই? রিলেটিভ মানে হলো, রিলেটিভ মানে তো বুঝোই আত্মীয়। আত্মীয় মানে কি? আমরা আত্মীয় ডেফিনেশন এভাবে বলি, আমরা নর্মালি জানি যে তুমি আমার খালতো ভাই মানে তুমি আমার আত্মীয়, তুমি আমার ফুফাতো ভাই মানে তুমি আমার আত্মীয়। আর আত্মীয়ের একটা ভালো ডেফিনেশন এরকম যে আমরা জানি কথাটা এরকম কি যেন, আত্মার সাথে আত্মার সম্পর্ক হলেই আত্মীয়, রক্তের সাথে রক্তের সম্পর্ক হলে আত্মীয় না, বরং আত্মার সাথে আত্মার সম্পর্ক হলেই আত্মীয়। আমরা জানি অহরহ তোমার আত্মীয় আছে যার সাথে তোমার 2-5 বছর যোগাযোগ হয় না, এবং তোমার এমন কাছের আত্মীয় আছে যার সাথে তোমার যোগাযোগ হয় শুধু প্রয়োজনে। হ্যাঁ, প্রয়োজনে তো আত্মীয়দের সাথে যোগাযোগ হবেই, বাট আমার এখানকার পয়েন্টটা হলো ভাই, আমার তোমার সাথে, তুমি যদি আমার আত্মীয় হও বা তুমি আমার যদি শুভাকাঙ্ক্ষী হও, তোমার সাথে আমার সাথে যোগাযোগটা থাকবে প্রয়োজন ছাড়াও। লাইক আমি মেহেদির কথা এক্সাম্পল দিচ্ছি, ধরো মেহেদি, হাসিব, যে কোনো একজনের কথা বলছি, তুমি আমার আত্মীয় বা তুমি আমার শুভাকাঙ্ক্ষী। তোমার টাকা পয়সার সমস্যা আছে, তুমি অসুস্থ হয়েছো, তোমার এটা তোমার ব্লাড লাগবে, তুমি আমার ফোন দিবা, নর্মাল বিষয়। আমার লাগবে, আমি তোমার ফোন দিব, এটা নর্মাল বিষয়। বাট যেটা ভালো সম্পর্ক রেফার করে, যেটা ট্রু সম্পর্ক রেফার করে, সেটা হলো আমাদের দুজনের কোনো প্রয়োজন নাই, স্টিল খোঁজ খবর নেই, কি রে আসতে ভালো, কি ভাই আসেননি ভালো, সব ঠিকঠাক আছে তো। বাট নর্মালি এটা হয় না ভাই। যেখানে এটা হয় না সেখানে আসলে ট্রু সম্পর্ক থাকে না। এবং আমরা আমাদের জীবনে এমন অনেক অল্প মানুষ পাবো যাদের সাথে আমরা প্রয়োজন ছাড়াও কথা বলবো, বা যারা কোনো প্রয়োজন ছাড়াও আমার খোঁজ খবর নেবে। এই সংখ্যা খুব কম, খুব কম মানে নাই ভাই, থাকলেও সেটা মানে হাত দিয়ে গোনা যাবে যে এই কজন মানুষ আছে যারা প্রয়োজন ছাড়াও আমার খোঁজ খবর নেয়, এই আর কি। আসো তো, এখানে রিলেটিভ মানে কি ভাই? আত্মীয়। আত্মীয় আত্মীয়ের পাশেই তো থাকবে, এটাই তো একবার নর্মাল বিষয়। তো রিলেটিভ প্রনাউন একটা কমন পয়েন্ট হল ভাইয়া হু। হু শব্দটা দেখো দা পারসনকে রেফার করছে। আই নো দা পারসন, আমি জানি ওই মানুষটাকে বা চিনি ওই মানুষটাকে, যে যে বা যিনি, যে বা যিনি। তো আমরা এই হুটাকে বলছি রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউন যে শব্দটাকে রেফার করে তাকে আমরা ইংলিশে বলি অ্যান্টিসিডেন্ট। কি বলি ভাই? অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। তো মানে হু যাকে রেফার করে সে তার পাশেই বসবে, এটা হলো মূল পয়েন্ট। আই নো দ্য পারসন হু। তাহলে আমরা বুঝতে পারছি এখানে হুটা রিলেটিভ প্রনাউন, আমি আর ব্যাখ্যা যাব না, বাকিটা পরেই বলবো। তাহলে দেখো ভাই, এখানে হুটা একই শব্দ হু, এটা বলছি ইন্টারেটিভ প্রনাউন, আর এখানে এটা বলছি রিলেটিভ প্রনাউন। আর দেখো 3-4 বোঝা গেছে হচ্ছে উইচ ইজ ইউর পেন। উইচটাকে আমরা কি বলবো? উইচটাকে নিশ্চয়ই আমরা ইন্টারেটিভ প্রনাউন বলবো। অন্যদিকে দিস ইজ দ্য পেন উইচ আই বট, এটা হলো সেই কলমটা যেটা আমি কিনেছিলাম, তাহলে উইচটা এখানে কি? রিলেটিভ প্রনাউন। আমার মনে হয় পয়েন্টটা ক্লিয়ার। আল্লাহ সহজ করে দেখ ভাইয়া, অ্যাডমিশন টাইম একটা কঠিন টাইম, আমি জানি। আমার তো তোমরা বেশি জানো, বাট আমিও জানি অ্যাডমিশন টাইমটা আমাদের জীবনের, আমি যদি ভুল না বলে থাকি, কঠিন মুহূর্তগুলোর একটা মুহূর্ত বা কঠিন সময়গুলোর একটা সময়, যখন আমরা খুব মানুষকে কাছে পাই না, যখন আমাদেরকে নিয়ে রীতিমতো সবাই ব্যবসা করে, হ্যাঁ, রীতিমতো সবাই ব্যবসা করে, এবং আমাদেরকে বেহুদা বেহুদা আশা স্বপ্ন দেখায় মোস্টলি, এবং আমরাও মোটামুটি ছাপা শুনতে ভাল লাগে, মানে যেখানে রসালো কথা আছে ওই রসালো কথা আমরা খুব শুনি, রসালো কথা শুনে আমরা ওই রসালো কথার মানে মুজে যাই, পরে দেখি যে নিজের আর কিছু থাকে না। এই মানে তুমি রাজনীতি করবা না করো, তোমার নিয়ে মানুষ রাজনীতি করবে, বিষয়টা এরকম। আসো ভাই, আমি মনে হয় সামনে চলে যাই। আমি বলেছিলাম রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রনাউন জিনিসটা কি। রিফ্লেক্সিভ যেই ওয়ার্ডগুলো, সেম ওয়ার্ডগুলোই এমফ্যাটিক প্রনাউন। কেমনে? দেখো, হি রিডস দ্য বুক বাই হিমসেলফ, বুঝতে পারছি এই হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রনাউন। অন্যদিকে 2 নম্বর সেন্টেন্সটা রিফ্লেক্সিভ প্রনাউন। আমি দুটো এক্সাম্পল দিই, বাকি তোমরা বুঝে নিবা। হি হিমসেলফ রিডস দ্য বুক, দুটার পার্থক্য কি? প্রথম বাক্যে বলছে সে বই পড়ে নিজে নিজে, নর্মাল কথা। আর এই বাক্যে বলছে হি হিমসেলফ রিডস দ্য বুক, মনে হতে পারে সেম জিনিসই, বাট বাক্যের অর্থে একটু পার্থক্য আছে। সে নিজেই বই পড়ে। পার্থক্যটা কি আছে?
প্রথম হলো সে নিজে নিজেই বই পড়ে, আর এখানে হি হিমসেলফ রিডস দ্য বুক, সে নিজে নিজেই পড়ে, মানে একটু এমফাসিস করে। এমফাসিস করার জন্য এই সাবজেক্টের পরে যখন রিফ্লেক্সিভ ভার্ব চলে আসে তখন এটা আমরা এমফ্যাটিক প্রনাউন বলি। এমফাসিস করে বিধায় এমফ্যাটিক প্রনাউন বলি। সেম কথা, হি হিমসেলফ বুঝতে পারছি, এটা আমরা বলবো এমফ্যাটিক, আর এটা বলবো রিফ্লেক্সিভ। এটা বলবো রিফ্লেক্সিভ, এটা নিশ্চয়ই বলবো এমফ্যাটিক। আমার মনে হয় ক্লিয়ার তোমরা ভাই, এই পয়েন্টটা দিয়ে পরীক্ষার প্রশ্ন যদি কখনো দিয়ে দেয়। থ্যাংক ইউ। আমি রিয়েকশন পেয়ে গেছি, মানে সামনে চলে যেতে পারি। এবার কোশ্চেন আনসার করো তো। দেখো জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, কুইক আনসার করার ট্রাই করো। আইডেন্টিফাই দ্য প্রোনাউন, ইট ইজ রিয়েলি ভেরি কাইন্ড অফ ইউর হেল্পিং মি। আমার মনে হয় এগুলো খুব বেশি টাইম দেওয়া দরকার নাই। তারপর এভরিবডি হেটস আ লায়ার, সবাই লায়ারে অপছন্দ করে। এখানে বলছে আন্ডারলাইন করা এভরিবডিটা কি, and then what kind of parts of speech is itself, itselfটা কেমন parts of speech, এগুলো আমরা সবাই নিশ্চয়ই পারবো। আসো ভাই, এখানে আইডেন্টিফাই দ্য প্রোনাউন, ইটটা নিশ্চয়ই প্রোনাউন আমরা জানি, এভরিবডিটা এখানে প্রোনাউন, আর এখানে ইটসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ইটসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এবার এখানে একটু সময় দিতে হবে, কারণ এই জায়গাটা একটু ভালো জিনিস, যদিও খুব সোজা দেখাচ্ছে, বাট এখানে আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, এটা ধরে আমরা ক্লাসের মূল কাজটা করব। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখলাম। এখন বেসিক যেই প্রকারটা পার্সোনাল প্রোনাউন, এটা আমাদের জীবনে বেশি ব্যবহৃত হয় প্রোনাউনের। এই পার্সোনাল প্রোনাউনের আবার 5টা ধরন আছে। কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ। 5টা ধরন। আবার পড়ি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ, 5টা ধরন। তো আমরা এই 5টা ধরনে আস্তে আস্তে পড়বো। তার আগে ওয়ার্ডগুলো একটু পড়ি। দেখো, আই শব্দের অবজেক্টিভ কি? মি। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। পসেসিভ কি? পসেসিভ প্রোনাউন মাইন। রিফ্লেক্সিভ কি? মাই সেলফ। এভাবে সবগুলো একটু পড়ে ফেলো সবাই। আমিও পড়ছি। উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস, ইউ, ইউ, ইউর, মনোযোগ দিয়ে পড়ো, ইউরস, ইউর সেলফস, ইউর সেলফ এফ দিয়ে আছে, ভিই এস দিয়ে আছে একটা। আমরা জানি ইউ অর্থ তুমিও হয়, তোমরা হয়। তুমি হলে ইউর সেলফ এফ দিয়ে, আর তোমরা হলে ভিই এস দিয়ে। হি, হিম, হিজ, হিমসেলফ। হিজ সেলফ নামে কোনো শব্দ নাই, হিমসেলফ। শি, হার, হার্টস অ্যাপোস্ট্রফি ছাড়া, হার্টসেলফ। তারপর হলো দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। দেয়ার্সে কিন্তু নিশ্চয় অ্যাপোস্ট্রফি ছাড়া। ইট, ইটসেলফ। পড়া হয়েছে না ভাইয়া? সবার পড়া হয়েছে না ভাইয়া? একটু জানাও তো প্লিজ। সবার পড়া হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমি এবার কাজ করি আস্তে আস্তে। এবার প্র্যাকটিক্যাল একটা রূপে যাই। আমি আবারও বলছি, প্লিজ, আমার কোনো কারণে যদি আমার কোনো ইস্যুতে, লাইক আমার কোনো ক্লাস, আমার কোনো কথাবার্তা, কোনো ইস্যুতে তোমার যদি মন খারাপ হয়, আমারে তুমি জানাইও, কিন্তু আমি অবশ্যই রিভাইজ করার ট্রাই করব। এবার আমাকে কুইক করে বলো ভাই, প্রথম বাক্যে কি লিখবা? উই আর গোয়িং টু স্কুল নাকি আজ আর গোয়িং টু স্কুল? আমি জানি কেউ আজ বলবা না, তুমি নিশ্চয়ই উই আর বলবা। সোজা কথা, এখানে গ্রামারের কিছু নাই, যদিও গ্রামার আছে, বাট তুমি গ্রামার ছাড়াই পারবা। ইজেন্ট, এটা আমারে বলো, ইজেন্ট হি না হিম? আমরা নিশ্চয়ই বোঝার কথা। ইজেন্ট তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারির পরে সাবজেক্ট বসে, তার মানে সাবজেক্টিভ লাগবে এখানে। বাক্য যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তার মানে এটা যদি নর্মাল করতে চাই, তাহলে হি ইজ নট এ নাইস পারসন, এমনটা হইতো। তাহলে ইজেন্ট হি লিখবো নিশ্চয়ই। দেখো আমার সাথে তোমাদের মিলে কিনা। 3 নম্বরে, ইট ইজ হিম না হি লিখবো? ইট ইজ হিম লিখতে মন চাইবে, বাট হিম লিখা যাবে না, হি লিখতে হবে। ইট ইজ হি, কারণটা একটু পরে বলবো। এই যে বি ভার্ব আছে। তারপর জিহাদ ইজ অ্যাজ টল অ্যাজ আই নাকি মি? আমরা জিহাদের সাথে তুলনা করছি, আমার সাথে তুলনা কার? জিহাদের। জিহাদ সাবজেক্টের প্লেসে বসে আছে, আমি আই লিখবো এখানে। জিহাদ ইজ অ্যাজ টল অ্যাজ আই, কেন পরে বলবো আবার ক্লিয়ার করে। হি নোজ মোর দ্যান শি নাকি হার? সে তার চেয়েও বেশি জানে, সে হলো পুরুষ, আর এখানকার সে হলো মহিলা, মানে ছেলেটায় মেয়ের চেয়েও বেশি জানে। তার মানে তুলনা হচ্ছে এই ছেলের সাথে, ছেলে সাবজেক্টিভ বসে আছে, এখানে আমি শি লিখবো। আর নান বাট, হি না হিম? নান বাটের পর আমরা সাবজেক্টিভ প্রোনাউন লিখবো, এবং কেন লিখবো সেটা একটু দেখো ভাই, এগুলো আমরা এমনও জানি। আসো, এই কথাটা আমি এখানে লেখার ট্রাই করেছি। দেখো তোমাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে নিশ্চয়ই। আসো ভাই, 1 নম্বরে আমরা কেন লিখবো? আমরা জানি ভাইয়া সাবজেক্টের প্লেসে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। যে এতক্ষণ ধরে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, রিফ্লেক্সিভ পড়াইছি কেন? এই কারণে পড়াচ্ছি। আসো ভাই, তাহলে সাবজেক্টের প্লেসে নিশ্চয়ই সাবজেক্টিভ বসবে, উই আর গোয়িং টু স্কুল। তারপরে বি ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এখান থেকে প্রশ্ন অনেক আসে। বি ভার্ব কোনগুলো?
এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বি নিজেও কিন্তু বি ভার্ব, আরো বি ভার্ব আছে, বাট আমরা এগুলোই দেখি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি এগুলো বি ভার্ব। বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন লিখতে হয় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। কি হবে ভাইয়া? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এক নম্বরটা ডান। 3 নম্বরে দেখি ইট ইজ হি, ইট ইজ হি। 2 নম্বরটা বলি নাই, 2 নম্বরটা নিশ্চয়ই বোঝা গেছে ভাইয়া, ইজেন্ট হি, ইজেন্ট হি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি দিয়ে শুরু করি, তারপর সাবজেক্ট লিখি, সাবজেক্ট এসে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। দেন এজটা নিশ্চয়ই বুঝে গেছি, এজটা আবারও বুঝাবো, এজ আর দেনের পয়েন্টটা আবারও বুঝাবো আলাদা করে ইনশাআল্লাহ। 4 নম্বরটা দেখো ভাই, জিহাদ ইজ অ্যাজ টল অ্যাজ আই নাকি মি। এখানে তুলনা হচ্ছে জিহাদের সাথে আমার সাথে, তাহলে জিহাদ যেহেতু সাবজেক্টিভ প্লেসে, সাবজেক্টিভ প্লেসে বসে আছে, এখানে আইটাও সাবজেক্টিভ লিখতে হবে, মানে এখানে আমার সাথে আমিও সাবজেক্টিভ বসতে হবে। সেম কথা, সে আমার চেয়েও, সে তার চেয়েও বেশি জানে, মানে ছেলেটাই মেয়েটার চেয়েও বেশি জানে। তাহলে তুলনা হচ্ছে কার সাথে, কার সাথে? এই হি এর সাথে আর এখানকার একটার সাথে। তাহলে হির সাথে, হি যেহেতু লেখা আছে তাহলে এখানেও সাবজেক্টিভ লিখবো আমরা। আর এখানে পয়েন্ট হলো নান বাট, নান বাটের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। নান বাট ছাড়া যত বাট আছে সব বাটের পরে অবজেক্টিভ ফর্ম হয়, নান বাটের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তো আমি এখন যেটা বলবো তোমাকে পয়েন্টটা নিশ্চয়ই বুঝে গেছো, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। বাক্যগুলো একটু পড়ো, আমার সাথে পড়ো। উই আর গোয়িং টু স্কুল, ইজেন্ট হি আ নাইস পারসন, ইট ইজ হি হুম আই টিচ, জিহাদ ইজ অ্যাজ টল অ্যাজ আই, হি নোজ মোর দেন শি। এবং একবার এটার মতো 5 নম্বর বাক্যটার মতো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এবং বি ইউনিটে অনুবাদ আসছিল, ট্রান্সলেশন আসছিল। 6 নম্বরে নান বাট হি ইজ রেসপন্সিবল। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। ভাইয়া আমার পয়েন্টগুলো ক্লিয়ার কিনা সবাই? আমাকে একটু থামস আপ দিও তো প্লিজ, আমার পয়েন্টগুলো ক্লিয়ার আছো কিনা তোমরা? ক্লিয়ার, ওকে। আসো এবার আবার আমি একটু চিন্তা করি, তোমরা আমার সাথে করতে থাকো, দেখো আমার চিন্তা মিলি কিনা। দেখো ভাই, পলাশ লাভস শি লিখবো আমরা কোনোভাবে? পলাশ লাভস শি, এগুলো কোনো বইতে না, আমি নিজের মতো বানাইছি তোমাদেরকে দেখানোর স্বার্থে। আসো ভাই, পলাশ লাভস শি লিখবো না। পলাশ আমার একজন স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছিল, ওখানে রাইখা চিটাগং আসছিল, চিটাগং থেকে রাইখা এখন ইসলাম ইউনিভার্সিটি লতে পড়ে। হ্যাঁ, রাজশাহীর দিকে বাড়ি, আশা করি সে ভালো আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম ভাইয়া, পলাশ লাভস কি লিখবো? শি লিখবো না, হার লিখবো, কারণ এখন অবজেক্টের প্লেসে অবজেক্টিভ লিখি, শি শব্দ অবজেক্টিভ, হার। আই ডিসাইডেড টু ডোনেট, এখানেও বুঝতে পারছি আই ডিসাইডেড টু ডোনেট হারেই লিখে ফেললো, যাদের ইংলিশ রিডিং পড়ার অভ্যাস আছে। এই জন্য আমি বলি ভাই, রিডিং একটু পড়তে, রিডিং পড়লে কিছু জায়গায় তুমি গ্রামাটিক্যাল পয়েন্ট ছাড়াও পারবা। এখানে যাদের রিডিং পড়ার অভ্যাস আছে তারা গ্রামার ছাড়াই বলবা আই ডিসাইডেড টু ডোনেট হার, শি বলবা না এমনিও। আর গ্রামাটিক্যাল পয়েন্ট আমরা একটু পরে দেখবো, এই যে ইনফিনিটিভ আছে একটা। 3 নম্বর বাক্যে আসো, স্টুডেন্টস লাইক ড্যাশ শুড হেল্প আওয়ার ফ্রেন্ডস। এটাতে ভুল করার চান্স আছে, এখানে লাইক মানে কিন্তু ভাইয়া পছন্দ করেন, লাইক মানে মতো, মানে আমাদের মতো ছাত্র ছাত্রীদের উচিত বন্ধুদের হেল্প করা। তাহলে স্টুডেন্টস লাইক আজ, এখানে আজ লিখতে হবে। কেন এটা পরে দেখবা, লাইকটা এখানে প্রিপজিশন, প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, একটু পরেই দেখাবো। স্টুডেন্টস লাইক আজ, আমাদের মতো ছাত্রছাত্রীদের, শুড হেল্প আওয়ার ফ্রেন্ডস, আমাদের মতো ছাত্রছাত্রীদের উচিত বন্ধুদের হেল্প করা। অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাকসেপ্ট, ইজ অ্যাকসেপ্ট শব্দটা কিন্তু প্রিপজিশন, আমরা জানি ছাড়া অর্থে দেয়। এগেইন আমরা প্রিপজিশন অবজেক্টিভ ফর্ম লিখবো। উইদাউট ইনফর্মিং, আই লিখবো না, মি লিখবো। রিডিং পর অভ্যাস থাকলে দেখবা গ্রামার ছাড়াই পারতেছ। আর এখানে একটা জেরান্ড আছে, জেরান্ডের পরে প্রনাউন আসলে অবজেক্টিভ ফর্ম লিখি। লেটের পরে আমরা কিন্তু আজ লিখি। লেটস, টেক কোশ্চেন আমরা পড়ে আসি, লেটস গো, লেটস অ্যাপোস্ট্রফি এস মানে লেট আজ গো, তাহলে আজ লিখলাম, কারণ লেটের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এভরিওয়ান বাট, আমরা পড়েছিলাম নান বাট ছাড়া যত বাট আছে তাদের পরে প্রনাউন কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। ওকে ভাইয়া, এবার আমি একটু আসো তো, তোমরা মনে হয় আমার সাথে আছো না? তোমরা নিশ্চয়ই আমার ছেলে চলে যাও নাই ভাই। আমার এই বাক্যগুলো একটু দেখো, তারপর আমি আর একটা মাঝে একটা স্লাইড বাকি রেখেছি, এটা দেখাবো তোমাদের। তোমাকে আছো ভাই আমার সাথে সবাই? সম্ভবত আছো, আসো। দেখো আমি এখানে লিখেছি ভিআইপি। ভাই ভিআইপি মানে কি লিখছি? ভিআইপি বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি, ভিআইপি বলতে বোঝাতে চাইছি ভাইয়া, দেখো এই পয়েন্টটা, ভিতে বলছি ভাইয়া ভার্ব, মানে ভার্বের পরে যে প্রনাউন বসবে অবজেক্টিভ ফর্ম হবে। আইতে ভাইয়া ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ পরে যে প্রনাউন বসবে ইনফিনিটিভ অবজেক্টিভ ফর্ম হবে। পিতে বলছি প্রেপজিশনের পরে যে অবজেক্ট বসবে সেটা, যেই প্রনাউন বসবে অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে ভিআইপি। তারপর জেরান্ড বলেছি, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। আর বাট, নান বাট ছাড়া যত বাট আছে তারপরে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। এগুলো রুল না ভাই, রুল না পড়ে বাক্যগুলো পড়ো, আমার পয়েন্ট হলো বাক্য পড়ো ভাই। পরীক্ষার রুল টুল কিছু খেয়াল থাকবে না, কোনো রুল সূত্র ধরেও পড়া দরকার নেই ইংলিশের ক্ষেত্রে, মানে সূত্র ধরে পড়ো বাট মুখস্থ না।
পড়তে পড়তে মুখস্থ হয়ে গেলে এক জিনিস, বাট তুমি প্র্যাকটিস করো, দেখবে তোমার সূত্র পড়া দরকার নাই, সূত্র মানে সূত্রগুলোর ওই কবিতার মতো বা গল্প ছলে খেয়াল রাখার দরকার হবে না, তুমি ডাইরেক্ট প্রশ্নে যাও, প্রশ্ন বেশি পড়ো। আসো, শাহাদাত লাভস হার লিখছি আমরা। দেখো পয়েন্ট, ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, ডিসাইডেড টু ডু নট ইনফিনিটিভের পরে অবজেক্টিভ ফর্ম, লাইক এর প্রিপোজিশন অবজেক্টিভ ফর্ম, এক্সেপ্ট প্রিপোজিশন অবজেক্টিভ ফর্ম, ইনফর্মিং জেরান্ড অবজেক্টিভ ফর্ম, লেটের পরে অবজেক্টিভ ফর্ম, এভরিওয়ান বাট অবজেক্টিভ ফর্ম, শেষ, খেলা শেষ। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, সোজা জিনিস এটা, তাই না ভাইয়া? সোজা জিনিস না নাকি? সোজা জিনিস নাকি আমি ভুল বলছি? থ্যাংক ইউ। এবার আমি সামনে চলে যেতে পারি। হ্যাঁ, আমাদের ক্লাসের আধা ঘন্টা চলে গেছে। ও, আমি যেটা একটা জিনিস মিস করেছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়, এটা স্টুডেন্টদেরকে ভোগায়, আমি যতদূর জানি। আসো, এই পয়েন্টটা বলতে চেয়েছিলাম আজকে। দেখো ভাইয়া, আমাকে বলো তো ভাইয়া, প্রথম বাক্যটার উত্তর কি? প্রথম বাক্যের উত্তর কি? সেকেন্ড বাক্যের উত্তর কি? দুটো বাক্য একটু চিন্তা করো তুমি, আমাকে উত্তর লিখো। আমি দেখি 30-40 সেকেন্ড একটু পজ নেই, তারপর আমি বুঝাই দিই। মাই মাদার লাভস মি মোর দেন হি নাকি হিম, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই নাকি মি? ওকে ভাইয়া, আমি পয়েন্টটা দেখাই। হ্যাঁ, প্রথমটার উত্তর নিশ্চয়ই হিম, সেকেন্ডের উত্তর হবে আই। তোমাদের অনেকের উত্তর ঠিক আছে, কারণটা কি আমি 2 নম্বরটার আগে বলি, 1 নম্বরটা পরে বলি। আসো ভাই, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই বা মি, কেন আই লিখলাম কেন? কথাটা আগে বুঝে আসছি। সে, আমরা বলছি সে আমার চেয়েও বেশি বুদ্ধিমান। এখন দেখো ভাই, আই অথবা মির সাথে তুলনা হচ্ছে কার? এই হি এর সাথে। হিটা বসা আছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে, ফলে এখানে আই আর মির মধ্যে সাবজেক্টিভ কে আছে? আই, উত্তর আই নিলাম। সেম ক্যাটাগরি কথা এখানে, মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে তার চেয়ে বেশি। তুলনা কার সাথে? কার সাথে ভাই? এই যে তার, এই তার সাথে কার সাথে? মায়ের সাথে নাকি আমার সাথে? নিশ্চয় আমার সাথে। আমার সাথে, মায়ের সাথে কিন্তু না। আমার মা আমাকে বেশি ভালোবাসে তার চেয়ে, তাহলে আমার আর তার মধ্যে রিলেশন। তাহলে আমার কথা লেখা আছে ভাই অবজেক্টিভ ফর্মে, ফলে তার কথাটা অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। তার মানে কি লিখবো? হিম লিখবো, হি লিখবো না। ভাই বুঝছো নি সবাই? নিশ্চয় আগেও বুঝে গেছো, স্টিল আমি বুঝানো কোনো সহজ হয়েছে কিনা আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে প্রশ্ন পাওয়া যাবে, ওকে, প্রশ্ন দেখাও যায়। কাম, হ্যাঁ, এবার আমরা আরেকটা পয়েন্ট দেখবো। এই পয়েন্টটাও ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষা অনেক প্রশ্ন আসছে এটা ধরে। হি কেম আফটার একটা প্রিপোজিশন, একটু আগে আমরা পড়ে আসছি, আফটার একটা প্রিপোজিশন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু মি লিখার চান্স আছে অনেকের, উত্তর মি লিখার চান্স আছে, কিন্তু উত্তর মি হবে না ভাইয়া, মাই হবে। কারণটা কি? আফটারের পরে যদি ডিরেক্ট একটা প্রোনাউন আসে আর কিছু না থাকে, তখন আমরা মি লিখবো। হি কেম আফটার মি, ফুল স্টপ হলে আমরা মি লিখতাম, বাট এরপরে একটা ভার প্লাস আইএনজি চলে আসছে। তারপরে হি টুইস্টেড, সে মুসরাই ছিল তার পা, এই যে অ্যাঙ্কেল সাধারণ নাউন, ফলে হিজ লিখলাম। দেখো আমাদের পয়েন্ট এখন যেটা পড়ছি পসেসিভ অ্যাজেক্টিভ ফর্মটা পড়ছি। পসেসিভ অ্যাজেক্টিভ মানে কি? অ্যাজেক্টিভ মানে হলো এই যেই ওয়ার্ডগুলো আমরা এখন করছি মূলত, যে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো এদের পরে অবশ্যই কি থাকবে ভাইয়া? একটা নাউন থাকবে। যদি কোনো কারণে নাউন থাকে অবশ্যই আমরা পসেসিভ অ্যাজেক্টিভ দিব। নাউন বলতে ভার প্লাস আইএনজি ওখানে নাউনের মতোই কাজ করেছে। তারপরে অ্যাঙ্কেল, নাউন, হিজ, ড্যাশ লাভ ইজ ফর মাই কান্ট্রি, আমরা বুঝতে পারছি এখানে মাই একটা পসিটিভ অ্যাজেক্টিভ ফর্ম, কান্ট্রি আছে, এখানে লাভ শব্দটাও কিন্তু নাউন, ফলে এখানে মাই লিখবো। আমাদের মূল ভার্ব হলো ইজ, আই লাভ কিন্তু না, কেমন? এই জন্য পাশে লিখে রাখছি আই লাভ মাই কান্ট্রি, আর এখানে লিখছি মাই লাভ ইজ ফর মাই কান্ট্রি, আমার ভালোবাসা আমার দেশের জন্য, ফলে এখানে লিখবো
মাই লাভ আমার ভালোবাসা ইজ ফর মাই কান্ট্রি। 4 নম্বরে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অবজেক্ট টু, ওই যে আগেরটার মতো, ওই 1 নম্বরটার মতো ভার্ব প্লাস আইএনজির পরে আমরা আগে কি লিখব ভাই, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এই পয়েন্টটাই আমি এখানে বোঝাতে চাই। দেখো ভাই এটা সহজ হইলেও ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় ভালো প্রশ্ন এখান থেকে পাবা, দেখবা প্রিভিয়াস ইয়ার্সের। পয়েন্টটা কি, এই যে বিফোর জেরান্ড ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজির আগে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখি, এবং বিফোর এনি পার্ট অফ বডি অথবা নাউন। মূল পয়েন্ট হলো যদি ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ডের আগে অথবা কোনো নাউন বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে যদি একটা প্রোনাউন লিখতে হয়, আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা লিখব। দিস ইজ মাই পেন, পেন যেহেতু আছে নাউন, ফলে মাই লিখতে হবে। দিস ইজ আওয়ার ক্লাস, ক্লাস যেহেতু নাউন, ফলে আমরা আওয়ার লিখতে হচ্ছে। দ্যাটস ইট। পসেসিভ কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? পসেসিভ পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে? নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, সামনে চলে যাই। এবার পসেসিভ প্রোনাউনটার থেকেও পরীক্ষা প্রশ্ন এসছে, এবং স্টুডেন্টরা ভেজালে পড়ে। এটা পসেসিভ প্রোনাউন হচ্ছে একটু স্ট্রঙ্গার ভার্সন। আমি বলি কথাটা এরকম যে তুমি তোমার বাবা বা তোমার মা তোমাকে বলল যে তুমি আমার সন্তান, এটা। আর একটা বলল তুমি আমার। কোন কথাটা বেশি মজবুত? একে বলছে কি তুমি আমার সন্তান, দুই বলছে তুমি আমার। দুটাই মজবুত, বাট আমার মনে হয় মজবুতের দৃষ্টিকোণ থেকে সেকেন্ডারে তোমরা নিবা, তাই না ভাই? তুমি আমার সন্তান মজবুত অবশ্যই, তার চেয়ে বেশি মজবুত এবং ভালোবাসা বোঝায় তুমি আমার, ডিরেক্ট। এখানে পসেসিভ প্রোনাউনটা এরকমই একটা পয়েন্ট। দেখো পসেসিভ প্রোনাউন ওয়ার্ডগুলো কি, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। তাহলে পসেসিভ প্রোনাউনগুলো কেমনে গঠন হয়, এই যে লিখছে দেখো। পসেসিভ প্রোনাউন যখন গঠন হয় তখন সেখানে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম থাকে, সাথে একটা নাউনও থাকে। যেমন মাইন কেমনে গঠন হয়েছে, মাইনের ভিতরে একটা মাই আছে, সাথে একটা নাউন আছে, সেটা আমরা বাক্য দেখে বুঝবো। হ্যাঁ, মানে প্রত্যেকটা পসেসিভ প্রোনাউনের মাঝে দুটা জিনিস আছে, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সাথে বাক্যে থাকা একটা নাউন আছে। তো দেখো ইট ইজ মাই বুক ইকুয়াল ইট ইজ মাইন। দেখো এই যে মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর বুক একটা নাউন, এই দুটা মিলে আমরা মাইন বলতে পারলাম। দিস ইজ মাই বুক, দিস ইজ মাইন, ইট ইজ মাইন। এটা আরো ক্লিয়ার হবে এই যে প্রথম বাক্যটা দেখে। প্রথম বাক্য দেখলে বুঝবো এটা ঢাকা ইউনিভার্সিটি আসা একটা কোয়েশ্চেন। মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ। কি লিখবো ভাই? মাই ডগ আমার কুকুর ইজ স্মার্টার বেশি স্মার্ট দেন দেয়ার। বাক্যটা এমন হলে ভালোই তো, দেন দেয়ার ডগ। কিন্তু ইংলিশে একটা পয়েন্ট তোমরা জানো যে ইংলিশে একই সেন্টেন্সে একই কথা দুইবার বলা হয় না। এখানে ডগ একবার আসছে, আবার ডগ বলবে না ওরা, ফলে ওরা কি করবে, এই দেয়ারটারে দেয়ার্স বানাই দিবে। কি বানাই দিবে এটারে? দেয়ার্স। বুঝতে পারছি ভাই? ক্লাস তো বেঁধে যায় না, আমি তো দেখছি ক্লাস চলে ঠিকঠাক মতো। ওকে, তারপর হিজ নেম কামস আফটার। তোমরা কি আছো ভাই সবাই? বাকিরা কি আছো? আসিফের সমস্যা হচ্ছে মনে হয়, নাকি আমারও সমস্যা হতেও পারে ভাই? আমি তো বাকিদের কাছ থেকে দেখছি সব ঠিকঠাক আছে, বাকিরা বলছে ঠিকঠাক আছে। ভাইয়া একটু কমেন্ট করে তো ভাইয়া, হাই হ্যালো। ও থ্যাংক ইউ আসিফ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু টান দেই, দেখো ভাই এই পয়েন্টটা কি, হিজ নেম তার নাম, কামস আফটার মাই নেম হইলে ভালো হইতো, মাই নেম, হিজ নেম কামস আফটার মাই নেম। তাহলে এই নেম কথা এখানে একবার আসছে, আবার আনবো না আমরা, এই মাই নেম না বলে আমরা মাইন বলে ফেললাম। এই মাইনের ভিতরে একটা মাই আছে এবং একটা নেমও আছে। সেম কথা 3 নম্বরটা, এটা ক্লিস্টফেলে আছে, ব্যারনস্টফেলেও আছে। এই বাক্যটা ডিরেক্ট, ড্যাশ কার মানে কি, কার যেহেতু নাউন তার আগে একটা অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে আমরা জানি, তাহলে আমরা কি নিব, হার কার তার গাড়িটা, ডাজ নট গো চলে না, অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার কার, কারণ তুলনা হইতে হবে তার গাড়ির সাথে আমার গাড়ির সাথে। হার কার ডাজ নট গো অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার কার, বাট কার শব্দটা আগে যদি একবার ব্যবহৃত হয়েছে, এবার আমরা কার ব্যবহার না করে কি লিখবো, আওয়ার্স। এই যে আওয়ার্সের ভিতরেই আওয়ার আছে এবং সাথে একটা কার আছে। আমি কি বুঝাতে পেরেছি ভাই সবাইকে? পসেসিভ প্রোনাউনটা কি বুঝতে পারছি আমরা?
আমরা কি পসেসিভ প্রোনাউনের পয়েন্টটা বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। আমরা এখানে দুটা কোশ্চেন দেওয়া আছে, আমরা একটু ট্রাই করি সমাধান করার। When a man tended to know how I had got dash contact number. Contact number দুটার একসাথে চিন্তা করলে নাউন আসে। When a man tended to know how I had got dash contact number, I told him that I was given it by a relative of কি লিখতে পারি আমরা? A relative of dash. রিডিং পড়ার অভ্যাস থাকলে দেখবে এমনি উত্তর চলে আসতেছে গ্রামার ছাড়া। 2 নাম্বার, a laptop of dash has been lost. A laptop of dash has been lost. 3, you shouldn't say nasty things about Jessica. She is a friend of dash. Again ভাই এগুলো সেন্টেন্স পড়লে অটোমেটিক্যালি চলে আসবে মনে হয়। যেমন আমার কাছে অটোমেটিক্যালি চলে আসতেছে কি ভাইয়া, when a man tended to know how I had got dash contact number, কারো একজন কন্ট্যাক্ট নাম্বার, হিজ অথবা হার লাগবে আমাদের। হিজ কোথায় আছে দেখো, হিম লিখবো না, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার নাউন ধরবো, আমরা হিজ ধরবো। তারপরে I told him that I was given it by a relative of his হতে পারে his। আমরা জানি his শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ও his এবং পসেসিভ প্রোনাউনও কিন্তু his। মানে when a man tended to know how I had got his contact number, যখন একজন মানুষ জানতে চাইছিল কিভাবে আমি তার কন্টাক্ট নাম্বার পাইছি, I told him, আমি তারে বললাম যে I was given it, আমারটা দেওয়া হয়েছে by a relative of his, তার একজন রিলেটিভের দ্বারা। ওকে, দেন এই ল্যাপটপ অফ কি হতে পারে এখানে, এই ল্যাপটপ অফ মাই তো হবে না, আই হবে না, মি হবে না, মাইন হবে। এই ল্যাপটপ অফ মাইন মানে কি, মাই ল্যাপটপ হ্যাজ বিন লস্ট। এই ল্যাপটপ অফ মাইন মানে মাই ল্যাপটপ হ্যাজ বিন লস্ট। এই ল্যাপটপ অফ মাইন মানে কি, মাই ল্যাপটপ হ্যাজ বিন লস্ট। এ ফ্রেন্ড অফ মাইন মানে মাই ফ্রেন্ড। ইউ শুডন্ট সে নেস্টি থিং অ্যাবাউট জেসিকা, শি ইজ আ ফ্রেন্ড অফ হার, না ইউ না মি না আওয়ার্স, শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স মানে শি ইজ আওয়ার ফ্রেন্ডস, শি ইজ আওয়ার ফ্রেন্ড একজন যেহেতু। ইউ শুডন্ট সে নেস্টি থিংস অ্যাবাউট জেসিকা, শি ইজ আওয়ার ফ্রেন্ড। শি ইজ আওয়ার ফ্রেন্ড না বলে কি বললো, শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স, শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স। আমার কি এগুলো বোঝা যাচ্ছে ভাইয়া? দেখো এগুলো রিডিং পড়ার অভ্যাস থাকলে দেখবা সহজে পেরে যাচ্ছ, আর রিডিং পড়ার অভ্যাস না থাকলে এই সহজ জিনিসটা তোমার কাছে কিন্তু কঠিন মনে হবে, কারণ পরীক্ষার হলে এই গ্রামাটিক্যাল প্যাসেজগুলো বোঝা একটু মুশকিল। মানে বোঝা বলতে এই গ্রামাটিক্যাল এই বিষয়গুলোর প্রয়োগ করা মুশকিল হয়ে যায় কখনো কখনো। আচ্ছা, তারপর সামনে যাই, আমি মনে হয় একটু তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এই যে উত্তরগুলো লেখা আছে দেখো ভাই, উত্তর হচ্ছে আমাদের প্রথমটাতে ডি, হিজ হবে, আর এখানে এ রিলেটিভ হিজ মানে ওয়ান অফ হিজ রিলেটিভস। এ ল্যাপটপ মাইন মানে ওয়ান অফ মাই ল্যাপটপস। শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স মানে শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, এমনটা। ওকে, আমি সামনে চলে যেতে পারি। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা দিয়ে আমরা পরীক্ষার প্রশ্ন আসতে দেখেছি। এই বলতে গেরিলা বোঝাচ্ছি, এই বলতে যে ওয়ার্ডগুলো রেফার করছি, অ্যাভেইল, অ্যাবসেন্স, প্রাইড, প্লিউম, এক্সাক্ট, এই শব্দগুলোর পরে একটা রিফ্লেক্সিভ ফর্ম লিখতেই হবে, খেয়াল রাখতে হবে। অ্যাভেইল, অ্যাবসেন্স, প্রাইড, প্লিউম, এক্সাক্ট। আমি জানার মতে অ্যাভেইল দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, প্রাইড দিয়ে আসছে, প্লিউম দিয়ে আসছে। এদের পর একটা রিফ্লেক্সিভ লিখতে হবে। রিফ্লেক্সিভ লিখবো কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। যেমন ডোন্ট প্রাইড ইউর সেলফ, একটা রিফ্লেক্সিভ লিখলাম, এখন ইউর সেলফ লিখছি কেন, আমরা জানি ডোন্ট মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সবসময় উজ্জ্ব থাকে, জন্য ইউর সেলফ লিখছি। ডোন্ট প্রাইড ইউর সেলফ অন ইউর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে খুব বেশি গর্ব করো না। দেই অ্যাভেইল দেমসেলস অফ দ্য ট্রেন, তারা ট্রেনের সুযোগটা নিয়েছিল। এই যে অ্যাভেইলের পর আমরা একটা রিফ্লেক্সিভ ফর্ম লিখছি, দেমসেলফ লিখছি কেন, কারণ সাবজেক্ট আছে দেই, দের রিফ্লেক্সিভ ফর্ম হলো দেমসেলস। ভাই বুঝাতে পেরেছে কি তোমাদের? আমি মনে হয় বোঝাতে পেরেছি নাকি ভাইয়া, আমার একটু যদি জানাও প্লিজ। জি, থ্যাংক ইউ। তারপর আসি আমি ক্লাসের 40 মিনিটে চলে এসেছি। এখানে একটা বেসিক কোয়েশ্চেন আছে ভালোভাবে দেখো, লেখা আছে ইচ অফ দ্য সানস ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। আমরা বুঝতে পারছি সানকে যেহেতু রেফার করছে তার মানে ছেলে, তাহলে ছেলের জন্য আমরা কি লিখতে পারি, একজন, ছেলে যেহেতু একজন। ইচ অফ দ্য সানস, ও এখানে বাক্যের পয়েন্টটা বুঝতে হবে। ইচ অফ দ্য সানস ফলোড, কি লিখবো আমরা, ইচ অফ দ্য সানস মানে প্রত্যেক ছেলে, এখানে শুধু সানস না, প্রত্যেক ছেলেই
ফলো করেছে বাবার ট্রেড। এখন এখানে আমরা দেয়ার লিখবো না, দেয়ার লিখতে হয়তো মন চাইতে পারে, ড্যাম লিখবো না। ফাদার্স ট্রেড যেহেতু আছে একটা নাউনের মতো, ফাদার্স ট্রেড একসাথে আমরা নিশ্চয়ই দেয়ার লিখতে মন চাইলেও লিখবো না, কারণ এখানে ইচ কথাটা কিন্তু আছে। আমি উত্তরটা দেখাই, ব্যাখ্যাটা দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ইচ, আইদার, নেইদার এর পজিটিভ কেস সাধারণত কি হয়? সিঙ্গুলার হয়। হিজ, হার, ইটস হবে, এটাই বলছি। তাহলে ইচ যেহেতু আছে, ইচ অফ দ্য সানস যেহেতু ছেলেকে রেফার করছে, তাহলে নিশ্চয়ই হিজ হবে এবং একজনকে রেফার করতে হবে। ইয়েস, উত্তর হবে হিজ। তাহলে ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড, বিসিএস এর প্রশ্ন। বাক্যটা পড়ে ফেলতে পারো, ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড, ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড। দেন এই কথাটা আমি মুখে মুখে বলেছিলাম সম্ভবত দুইটা বই দেখায়া, ওটা এটাই সেটা। দেখো ভাই, দিস, দিস শব্দটা সিঙ্গুলার, তারপরে একটা সিঙ্গুলার নাউন বসবে, যদি নাউন বসে ভার্ব আসলে ভার্ব, দিস ইজ মাই বুক। দিস শব্দটা প্লুরাল, তারপরে নাউন ভার্ব যা আসে প্লুরাল আসবে, কাঁচা জিনিসকে রেফার করে, আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি। আর দ্যাট, দ্যাটটা সিঙ্গুলার, দূরের জিনিসকে রেফার করে, সিঙ্গুলার আসবে। তারপর দোজ, দূরের জিনিসকে রেফার করে, যা আসবে প্লুরালে আসবে। শেষ, এই কথাই বলেছি এবং এই কথাটাই মুখে বলছি। দিস ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দিস, মানে দিস শব্দের প্লুরাল কি ভাইয়া? দিস, প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্যাট শব্দের প্লুরাল কি? দোজ, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্যাটস ইট। এই কথাটা আগেও বলেছি, আমি আর জানতে চাই না তোমরা বুঝতে পারছো নাকি না, কারণ আগে বুঝে গেছো। এবার এই কোশ্চেনের উত্তর করো ভাই, এই দুটা কোশ্চেন আছে এখানে, দুটা কোশ্চেন ভালো। দেখি তোমাদের একটু সময় দেই, 1 মিনিটের মতো সময় দিতে পারবো হাইয়েস্ট। করো, দুইটা প্রশ্নের উত্তর কি হতে পারে? which of the following sentence is correct? কোন বাক্যটা কারেক্ট? দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান আনাদার। আমরা রেসিপ্রোকাল প্রোনাউন পড়ছি না ভাইয়া? রেসিপ্রোকাল প্রোনাউন, ওয়ান আনাদার, ইচ আদার, ওগুলোই সেগুলো। আমরা একটা পয়েন্ট জানি, এটা দুজনের মাঝে সম্পর্ক বোঝাতে কি বসে আর দুইয়ের বেশির মাঝে সম্পর্ক বোঝাতে কি বসে, ওটা খেয়াল করলে মানে উত্তর পেরে যাবা। আসো, আমাদের প্রথমটা উত্তর হবে থ্রি সিস্টার্স না, আর এখানে ডাবল স্টার্স মানে দুই ভাইয়া, দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ইচ আদার বলি। কি বলি ভাইয়া? ইচ আদার। তাহলে উত্তর হবে ডাবল স্টার্স, 2 নম্বরে ডাবল স্টার্স অরবিট ইচ আদার। আর এখানে যেহেতু 3 বোন বলছে, 3 বোন 3 জন আলাদা করে ভালোবাসে, তাহলে আমরা কি বলবো? দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান আনাদার। দুইয়ের মধ্যে রিলেশন বোঝাতে আমরা, দুইয়ের মধ্যে রেসিপ্রোকাল পারস্পরিক রিলেশন বোঝাতে আমরা ইচ আদার ইউজ করি। আর 3-এর মধ্যে, দুই বা দুইয়ের বেশির মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায়, তখন আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি, ওয়ান অ্যানাদার ইউজ করি। ওকে ভাই, এই পয়েন্টটাই এখানে লেখা আছে, দেখো সোজা কথা, এটাই লেখা আছে দেখো, ইচ আদার রেসিপ্রোকাল রিলেশন বিটুইন টু, দুইয়ের মধ্যে, আর ওয়ান অ্যানাদার রেসিপ্রোকাল রিলেশন বিটুইন মোর দেন টু, দুইয়ের বেশির মধ্যে। তাহলে উত্তর হবে বি নাম্বারটা, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার। এখানে ডাবল স্টার্স শব্দটা দুজনকে রেফার করছে, আমরা বুঝতে পারছি। ডাবল স্টার্স অরবিট মানে প্রদক্ষিণ করে, হ্যাঁ, প্রদক্ষিণ করে ইচ আদার, একজন আরেকজনকে। এই ভাইয়া এই পয়েন্টটা ক্লিয়ার? এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? সোজা হইলেও ভাই ভেজাল আছে, পরীক্ষার প্রশ্ন দেখা যায়, পরীক্ষার প্রশ্ন দেখা যায়। ওকে, আমরা বাক্যগুলোই দেখেছি। তারপর নেইদার অফ দেম দিয়ে একটা কোশ্চেন আছে, আমি এটা নিয়ে ব্যাখ্যা করবো না, কারণ ব্যাখ্যা ডিরেক্ট বাংলায় লিখে আছে, রিডিং পড়লে বুঝবা। আমি সামনে চলে যাই, এবার এখানে একটু আসবো কুইক করে। এটা আমরা সামনেও দেখবো, এটা দিয়ে অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন নিশ্চয়ই এসছে। কুইক, আমরা এখানে দেখছি ভাইয়া, দেখো ওয়ান অফ আছে, ওয়ান। আমরা জানি ওয়ান থাকলে কি হয় ভাই? ওয়ান্স হয়। ওয়ান থাকলে ওয়ান্স হয়। ওয়ান মানে এক না, এখানে প্রত্যেককে রেফার করে। ওয়ান শব্দটা ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, মানে প্রত্যেকের উচিত প্রত্যেকের বাবা মাকে অবেই করা, মানে মান্য করা। এভরি ওয়ান, এই যে এভরি ওয়ান আছে, এভরি ওয়ান সিঙ্গুলার, ফলে ভার্বটা সিঙ্গুলার। দেখো, যদি কোনো রিফ্লেক্সিভ ফর্ম প্রয়োজন হয়, তখন আমরা রিফ্লেক্সিভ না তো পসেসিভ ফর্মও প্রয়োজন হয়, আমরা সিঙ্গুলারে লিখবো, এভরি ওয়ান হ্যাজ বট হিজ বুক। দেন ওয়ান আছে, আমরা জানি ওয়ান অফের পয়েন্টটা আমরা সামনে পড়বো, তোমরা নিশ্চয় জানো কেউ ওয়ান অফের পর নাউনটা কি হয় ভাই? প্লুরাল হয়, ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। দেন সেম কথা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস দেখো প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, কিন্তু যেহেতু কথা বলছে একজন নিয়ে, তাহলে কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ হিজ জব লাগবে, ব্যাখ্যাটা পাবা, অসুবিধা না। ইচ অফ একই কথা, ওয়ান অফের মতো। ইচ অফের পরও নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, পজিটিভ ফর্ম প্রয়োজন হলে আবার সেই সিঙ্গুলারে আমরা লিখতে হয় হিজ। বাক্যগুলো পড়ে ফেলতে পারো একসাথে সবাই, একটু পড়ে ফেলি, আমার সাথে পড়ো প্লিজ। আমি উত্তরগুলো দেখাই, তাতে মনে হয় তোমাদের পড়তে ভালো লাগবে। এই যে উত্তরের পয়েন্টটা হলো এরকম, দেখো ভাই বাংলা একটু বুঝিয়ে দিই আগে। এই যে ওয়ান যদি থাকে সাবজেক্টে, পজিটিভ কেসে আমরা ওয়ান্স লিখি অলওয়েজ। নো, এভরি, এনি, সাথে যদি বডি ম্যান ওয়ান থাকে,
সাবজেক্ট হিসেবে এবং সাবজেক্ট আকারে বসে পজিটিভ কেসটি সর্বদা কি হয় হিজ অথবা হার হয় পুরুষ বোঝালে হিজ মহিলা বোঝালে হার ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নেইদার অফ দ্যার পরে প্লুরাল নাউন হয় সিঙ্গুলার ভার্ব হয় পজিটিভ প্রয়োজন হলেও ভাইয়া হিজ অথবা হার হয় আমরা বুঝি ছেলে হলে হিজ মেয়ে হলে হার হবে বাকিগুলো পড়ো ওয়ান শুড ওবে ওয়ানস প্যারেন্টস everyone has bought his book দেখো বুক নাউন আছে বিধে আমরা পজিটিভ ফর্ম লিখলাম one of my friends is a lawyer one of my friends has his job then each of the workers has done his job পড়া হয়ে গেছে ভাইয়া সবাই কি পড়েছো আমার সাথে well done থ্যাংক ইউ এবার আসো যদি একসাথে হ্যাঁ তিনটা প্রনাউন যদি একসাথে আসে একটা বাক্যে তখন আমরা কেমনে ব্যবহার করব যদি একাধিক প্রনাউন একই বাক্যে একসাথে আসে তখন আমরা কোন প্যাটার্নে ইউজ করব আন্দাজে ইউজ করব নাকি কোনো প্যাটার্ন আছে আমরা মনে হয় জানি 1 2 3 1 2 3 আর 2 3 1 তাই না আচ্ছা আসো ভাই আমি উত্তরগুলো দেখাই তোমাদেরকে এখানে পয়েন্টটা একবার নিচে লেখা আছে সুন্দর করে দেখো এই যে প্রথমটা হলো 2 3 1 2 3 1 মানে কি যখন নরমাল সেন্টেন্স হয় তখন আমরা কি লিখি ভাই 2 3 1 লিখি মানে কোনো বাক্যে নেগেটিভ কিছু নাই দুইটা শোনো একসাথে আর 1 2 3 লিখি যখন অপরাধ স্বীকার করা বোঝায় অপরাধ স্বীকার করা বা অপরাধ প্রকাশ করা বোঝায় অপরাধ স্বীকার করা যদি প্রকাশ হয় সেন্টেন্স দ্বারা তখন আমরা 1 2 3 লিখি মানে এটা আমাদের জীবনে একটা কার্টিসিও বটে হ্যাঁ কার্টিসিটা এরকম হয় ভাই ধরো আমরা তিনজন মানুষ মিলে যদি চুরি করি আমি চোরের লিডার ফর এক্সাম্পল আমি যদি বলি আমি তারপরে ধরো আসিফ তোমার একটু চোর বানাইলাম ভাই অলবিটির জন্য আসিফ আর একজন ধরো নাম নিলাম মুরাদ হ্যাঁ মুরাদ এখন নাই এখন আমরা তিনজন মিলে চুরি করছি আমি চোরের লিডার এবং খেয়াল রাখতে হবে আমি চুরি করলো আমি কিন্তু ভালো মানুষ একটু তখন আমার এটিকেট হবে চুরি যেহেতু করছি চুরি ধরাও খায় গেছে এবং চুরি যেহেতু করে ফেলছি এখন আমরা যে চোরটা কেমনে বলবো আমার ভাষায় আমি বলবো আমি চোর আসিফে চোর এবং মুরাদে চোর মানে যেহেতু আমি ভালো চোর ফলে আমি কেমনে দোষটা শেয়ার করবো দোষ আমি চোর আমার বন্ধু আসিফে চোর আর আমার আরোগ্য বন্ধু আছে মুরাদে হিগিয়াও চোর এরকম বলবো এবার আমরা তিনজনেই ধরো ভালো একটা কাজ করে ফেলছি এবার আমি কেমনে বলবো খেয়াল রাখতে হবে আমি কিন্তু ভালো মানুষ আমি লিডার তখন আমি কিন্তু নিজের কথা আগে বলবো না তখন আমি কি বলবো আমি বলবো আসিফে ভালো মানুষ মুরাদে ভালো মানুষ সাথে আমিও মোটামুটি একজন ভালো মানুষ এবং এটা মানে আমাদের লাইফের একটা কার্টেসি হওয়া উচিত আমরা যদি পুরো উল্টা করি আমরা যখন ভালো অবস্থান থাকে তখন সব কিছু আমার আর কোনো গায়ে নাই আর দুগারোগ্য কোনো ভালো কাজে করে না আর যখন খারাপ কাজ হয় তখন খারাপ কাজ করতে হলো মুরাদে আর আসিফে আমি কোনো কিছুই করি না আমি তো খারাপ কাজ করি না আমি তো ছিলামই না চুরির সময় আমি ছিলামই না আচ্ছা তাহলে দেখো ভাই আমরা কি লিখছি সেখানে ওখানে গেছে তারা ওখানে গেছে নর্মাল কথা এখানে কোনো নেগেটিভের কিছু নাই ফলে আমরা কি লিখলাম তুমি গেছো সে গেছে এবং আমি গেছি মানে 2 3 1 লিখলাম সোজা কথা এটাই পরীক্ষা আসে তারপর আরেকটা দেখো 2 নম্বরটা এটা নিয়ে অনেক জায়গায় উল্টাপাল্টা উত্তর আছে খেয়াল করতে হবে দেখো এখানে কি আছে আমরা উত্তর সি দিলাম কেন কোনো বইতে উত্তর কিন্তু মানে ডি নম্বরে দেওয়া আছে খেয়াল কইরো ভুলভাল বুঝছো না আমি উত্তর দেখাবো এখানে আমরা আগের মতো উত্তর লিখছি তুমি সেলিম এবং আমি শেল বি পানিশড আমাদেরকে পানিশ করা হবে আমাদেরকে পানিশ করা হবে এখন বলবো স্যার পানিশ করা হবে তাহলে তো এখানে দোষ প্রকাশ করছে না দোষ প্রকাশ করা হয় না ভাই আমি যে দোষ করছি এটা আমি কেমনে এখানে প্রকাশিত হয়েছে পানিশ এখন বলতে পারো স্যার পানিশ তো খারাপ কাজ করলেই হয় ভাই পানিশ কি খারাপ কাজ করলে হয় এটা কি তুমি মানবা এই সমাজে আইসা পানিশমেন্ট ভালো কাজ করেও মানুষের হয় এবং ভালো মানুষেরই পানিশমেন্ট বেশি হয় খারাপ মানুষ পানিশমেন্ট পায় না তারা পার পেয়ে যায় সামহাও পার পায় হ্যাঁ কিছু পায় বাট মোস্টলি দেখবা ভালো মানুষরাই তো মানে পানিশমেন্ট বেশি পায় তুমি সমাজের ভালো করতে চাইবা মানে তুমি পানিশমেন্টের শিকার হবা সামহাও তো আসো পয়েন্টটা এখানে এটাই
আমি তোমাদের বুঝাই দেবো, দেখবো এই পয়েন্টটা, এটা শুনলে এবার ক্লিয়ার হবে, যাদের মনে কষ্ট আছে, যার ক্লিয়ার হইলো না এবার ক্লিয়ার হবে। দেখো ভাই, তুমি সে আমি, নর্মাল কথাবার্তা, এটা আমাদের নর্মাল কথা, এটা সবার ইজি। আর এখানে আমি তুমি সে অপরাধ স্বীকার করার প্রকাশ করলে, এটা কেমন আমরা এক্সাম্পল যদি দেখি, দেখো আমি তুমি এবং সে কমিটেড ক্রাইম মার্ডার, এই যে আমরা তিনজনে মার্ডার করছি, মানে আমরা যে দোষ করছি এটা বোঝা যায় ক্লিয়ার। মানে এবং আমি প্রথমে আমার কথা বলছি, আমি খুন করছি, তুমিও ছিলা সাথে, ওই গেয়া ছিল। দেখো আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, আমাদেরকে ব্লেম করা যায়, তার মানে আমরা খারাপ কাজ করছি বোঝা যাচ্ছে। আই অ্যান্ড ইউ ব্রোক দ্য গ্লাস, আমরা গ্লাস ভাঙছি, মানে খারাপ কাজ করছি, এই জন্য প্রথমে আমার কথা বলছি, তিনজন নাই দুজন আছে, তারপর আমার কথা আগে বলবো আমি, তারপর যে বন্ধু আছে প্রেজেন্ট তার কথা বলবো, আর যে নাই সে যদি থাকতো, যদি ধরো ইউ না থাকে হি থাকতো তাহলে হি দিতাম, আই অ্যান্ড হি। আই অ্যান্ড ইউ স্টুল দ্য বাইসাইকেল, বাইসাইকেল চুরি করছি। ভাইয়া আমার মনে হয় পয়েন্টটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? ক্লিয়ার? তাহলে তোমরা মনে হয় এই যে 1 2 3 2 3 1 এর বিষয়টা ক্লিয়ার। 1 2 3 2 3 1, তাহলে 1 2 3 কখন? যখন আমরা অপরাধ স্বীকার করা বুঝতে পাই বাক্যে। আর 2 3 1 কখন? যখন নর্মাল সেন্টেন্স হয়, নর্মাল ক্যাটাগরির পয়েন্ট হয় বাক্য। আমরা ক্লিয়ার, আমি দেখছি তোমাদের এন্ড থেকে। ওকে ওকে, এটা একটা কোয়েশ্চেন, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা, এডি দেখো বলছে আমাদের এখানে উত্তর নিশ্চয়ই পজিটিভ টোন বলছে, নেগেটিভের কিছু না। দ্য প্রেজেন্স, প্রেজেন্স মানে ভাইয়া এখানে প্রাইজ বোঝায়, প্রাইজ, হ্যাঁ প্রাইজ মানে পুরস্কারগুলো। আর ফর, এই পুরস্কারগুলো কাদের জন্য? ফর ইউ অ্যান্ড মি, ফর ইউ অ্যান্ড মি। দেখো আমরা কিন্তু পুরস্কার পজিটিভ বলছি, উত্তর কি লিখবো? দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, এখানে আই লিখতে পারবো না কারণ অবজেক্টিভ ফর্ম, ফর এর পর অবজেক্টিভ ফর্ম লাগবে। ফর মি অ্যান্ড আই, দেখো এটা তোমার কাছে ভালো লাগতে পারে স্যার অবজেক্টিভ ফর্ম আছে, এখানে অবজেক্টিভ ফর্ম আছে, অসুবিধা কি? আই তো লিখবো না, উই তো লিখবো না। এখন আমরা সি না লিখে লিখলাম কেন? দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, তোমার কথা আগে বলবো আমি, পজিটিভ টুনে তোমার কথা আগে বলবো, এরপরে আমার কথা শেষে। পজিটিভ টুনে তোমার কথা আগে, তারপর আমার কথা শেষে বললাম, কার্টিসির মধ্যেই পড়ে। অ্যান্ড দেন এই যে রিলিভ প্রোনাউনের এই পয়েন্টটা আমি কিছুটা আগে বুঝে আসছি, আমার ক্লাসের 3 মিনিট আছে, মানে 1 ঘন্টা পড়তে 3 মিনিট আছে, আমি ট্রাই করব শেষ করতে ফাস্ট। আসো তবে বুঝে যাব। আই নো দ্য পারসন হু ইজ হিয়ার, হুটা রিলিভ প্রোনাউন ভাই বলছিলাম। দেখো হুটা দ্য পারসনকে বোঝাচ্ছে, দ্য পারসন, দ্য পারসনটার আমরা ইংলিশে অ্যান্টিসিডেন্ট বলি, কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে হুটা রিলিভ প্রোনাউন বোঝা হচ্ছে ক্লিয়ার, কারণ সেটা দ্য পারসনের আগে বসে। এবং আমরা কখন রিলিভ প্রোনাউন ইউজ করি আমরা জানবো, যদি কোনো সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব থাকে অবশ্যই বাক্যে একটা রিলিভ প্রোনাউন থাকবে। এখানে একটা নো আছে, এখানে একটা ইজ আছে, ফলে একটা রিলিভ প্রোনাউন থাকবেই থাকবে। অথবা কোনো বাক্যে একটা রিলিভ প্রোনাউন আছে মানে বুঝে নিব অবশ্যই দুইটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, এটা মনে হয় ক্লিয়ার সবাই, আনক্লিয়ার হওয়ার কিছু নাই। এবার আসো একটা পয়েন্ট আমরা একটু জানবো, জানতে হবে, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন পাবা, বিগত বছরের প্রশ্ন আসছে। আই নো দ্য পারসন ড্যাশ ইজ হিয়ার, পারসন ব্যক্তিকে রেফার করলে আমরা কি লিখি ভাইয়া? হু লিখি। আই বট আ বুক, বুক, বুককে রেফার করছে ব্যক্তিকে না, ফলে হু লিখে দেবে না, হুইচ লিখবো। বস্তুকে রেফার করতে আমরা হুইচ অথবা দ্যাট লিখি। হি ইজ মাই ব্রাদার ড্যাশ কার ইজ এক্সপেন্সিভ, যার কার, এখানে বাক্যের অর্থ দিকে খেয়াল করতে হবে, বাক্যের অর্থ দিকে খেয়াল করতে হবে, বাক্য বুঝে পড়ার প্রয়োজনীয়তা আমি বারে বারেই বলি ভাই। দেখো হি ইজ মাই ব্রাদার, এখন তুমি বললো স্যার মাই ব্রাদার তো একজন ব্যক্তি আছে, ফলে হু দিয়ে দিব নাকি? হু দিলে অর্থ মিলে না ভাইয়া। হি ইজ মাই ব্রাদার, সে হলো আমার ভাই, যার গাড়ি, যার গাড়ি লাগবে, গাড়ি, দেখো গাড়ি আছে শেষে, গাড়ি। তাই আমি কি বলতে পারবো? হি ইজ মাই ব্রাদার যে গাড়ি, হু কার, এমন কি হয় অর্থ? সে আমার ভাই যে গাড়ি এক্সপেন্সিভ, না যার গাড়ি এক্সপেন্সিভ, যার গাড়ি। তাহলে যার ইংলিশ কি? হুজ। হুজ একটা পজিটিভ ফর্ম, তারপর কার আছে, কার থাকবেই। ইয়েস আসিফ, আসো এই যে এই পয়েন্টটা আমি এখানে বলতে চাইছি, আসো উত্তরগুলো। I know the person who is here. I bought a book which is excellent. He is my brother whose car is expensive. আইডিয়াটা কি? আইডিয়াটা হলো এই, লুক, ব্যক্তির পরিবর্তে ভাইয়া হু হুম বসে, ব্যক্তির পরিবর্তে কি বসে? হু হুম বসে। অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি থাকে তখন আমরা হু হুম লিখি। এখন প্রশ্ন থাকবে তোমাদের, স্যার হু লিখবো কখন, হুম লিখবো কখন? সেটা বুঝাই দিব এখনই, অসুবিধা নাই। খেয়াল রাখবো আমরা, হু শব্দটা সাবজেক্টিভ, হুম শব্দটা অবজেক্টিভ। এবার আসো, বস্তুর পরিবর্তে আমরা, বস্তু বা প্রাণীর পরিবর্তে আমরা উইচ, দ্যাট, হোয়াট লিখতে পারি। এবং হুজটা কখন লিখি? হুজটা ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষা প্রশ্ন অনেক আসে এবং ভেজালে ফেলে আমাদেরকে, কারণ আমরা এখানে গ্রামাটিক্যাল পয়েন্টের চেয়ে অর্থ দিকে খেয়াল করতে হয় বেশি। হুজ, হুজ শব্দটা পসিভ ফর্ম, তারপর একটা নাউন থাকবে, যার অর্থ দিবে, কি দিবে ভাইয়া? যার, যার অর্থ দিবে। ওকে, আসো আমরা একটু সামনে আগাই।
এখানে একটা পয়েন্ট লিখে আছে, এখানে আমি কথা বলবো না কারণ ব্যাখ্যা আছে, এখানে ব্যাখ্যা লিখে রাখছে পুরা। হোয়াট দ্যাট একটু বলি, হোয়াট দ্যাট ছোট্ট করে বলি। হোয়াট আর দ্যাট নিয়ে স্টুডেন্ট মাঝে মাঝে ভেজালে পড়ে, খুব লম্বা কথা না, পরীক্ষা প্রশ্ন একবারে আসে না, দুই একবার আসে কোথাও কোথাও। পার্থক্যটা হলো হোয়াট আর দ্যাটের পার্থক্য কি খেয়াল রাখবো। হোয়াট অর্থ যা, হোয়াট অর্থ কি যা, আর দ্যাট অর্থ যে, অর্থ পার্থক্য এরকম। এবং আরেকটা পয়েন্ট আছে এখানে, আরেকটা পয়েন্ট আছে এখানে, ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছ যা সে শেয়ার করেছে। আর ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছ, ডিড ইউ হিয়ার দিস, তুমি গল্প শুনেছ যেটা সে শেয়ার করেছে। যা আর যেটা বা যেটি, যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাহলে দেখো পার্থক্যটা কি। ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছ যা সে শেয়ার করেছে। আর ডিড ইউ হিয়ার দ্য স্টোরি, তুমি কি গল্পটা শুনেছ যেটা সে শেয়ার করেছে। পার্থক্য যদি বলি ভাই, হোয়াটের যদি হোয়াট আর দ্যাট নিয়ে ভেজালে পড়ি, আমরা খেয়াল করো হোয়াটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। হোয়াটের আগে কি থাকে না, অ্যান্টিসিডেন্ট থাকে না। আর দ্যাটের আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। প্যারা নাই, এটা সহজ কথা। আমি স্টুডেন্টের কাছে প্রশ্ন পেয়েছি, এই জন্য উত্তরটা একসাথে দেখছি। কোনো জায়গায় এগুলো নিয়ে প্যারার দেয় না, পরীক্ষার প্রশ্ন দেখাও যায় না সেই অর্থে। এবার আসো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় প্রশ্নও এসছে, পাশাপাশি এটা দিয়ে আমরা ভেজালে পড়ি, আমাদের ব্যক্তিগত লাইফেও এটা লাগবে। সোজা জিনিস, আইটি অ্যাপোস্ট্রোফি ইটস মানে হলো ভাইয়া ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ। এটার অর্থ হয় ইহা হয়, এরকম কিছু একটা, মানে ইট ইজ। আইটি অ্যাপোস্ট্রোফি হলে ইট ইজ হয়, আর আইটি অ্যাপোস্ট্রোফি ছাড়া ইটস মানে ইহার, যেটা পজিটিভ, তারপর একটা নাউন নিশ্চয়ই থাকবে, নাউন থাকবে। তাহলে আইটি অ্যাপোস্ট্রোফি ছাড়া যেটা ইটস, এটার পর নাউন থাকবে। আর আইটি অ্যাপোস্ট্রোফি এস মানে ইট ইজ বোঝায়। দেখো আমি চারটা বাক্য এখানে লিখে রাখছি, চিন্তা করো তো কোথায় কোনটা হবে ভাই, এই চারটার কোথায় কোনটা হবে, একটু ট্রাই করো তো। হাউ আর ইউ, তুমি হাউ আর ইউ নুসাইবা, তুমি নুসাইবা কেমন আছো। নুসাইবা আমার স্টুডেন্ট, কুমিল্লা মেডিকেল পড়ে। ড্যাশ বিন আ লং টাইম, কি লিখবো ভাইয়া এখানে, বিন আছে, বিন বুঝতে পারছি, এটার বাক্য শুরু হয়েছে, বাক্য শুরু হতে গেলে নিশ্চয় আমরা ইট ইজ লিখি, মানে এখানে ইজ আইটিএস, ইট ইজ মানে হলো ইটস বিন, মানে ইট হ্যাজ বিন আ লং টাইম, ইট হ্যাজ বিন আ লং টাইম, এমনটাই তোমরা চিন্তা করার কথা। বি নম্বরে সুইজারল্যান্ড ইজ ফেমাস ফর ড্যাশ চকলেট, চকলেট নাউন আছে, তাহলে সুইজারল্যান্ড ইজ ফেমাস ফর ইটস চকলেট হওয়ার কথা ছিল, এটার চকলেটের জন্য ইটস, তাই না? ইয়েস। 3 নম্বর আসো, বিফোর বাইং এনি মেডিসিন অর প্যাকেজড ফুড, কোনো মেডিসিন অথবা কোনো প্যাকেজড ফুড কেনার আগে অলওয়েজ রিমেম্বার টু চেক ড্যাশ এক্সপায়ারেশন ডেট, কি লিখবো আমরা, ইটস, ইটস এক্সপায়ারেশন ডেট মানে এটার মেয়াদোত্তীর্ণ তারিখ আমরা দেখব। ইন দ্য লাস্ট, হ্যাভ ইউ সিন চিলড্রেন অফ হেভেন, তোমরা কি চিলড্রেন অফ হেভেন দেখেছো? এটা একটা ভালো মুভি, মাজিদের ইরানিয়ান মুভি, খুব জোস একটা মুভি। আমি মুভি টুভি দেখি না ভাই, বাট এই মুভিটা ভালো লাগছে আমার কাছে খুব করে, ভাই বোনের খুব ভালো একটা সম্পর্ক নিয়ে। হ্যাঁ, হ্যাভ ইউ, গরিব ফ্যামিলির দুটা ভাই বোন নিয়ে। তো হ্যাভ ইউ সিন চিলড্রেন অফ হেভেন, কি লিখবো আমরা, ড্যাশ আ গ্রেট মুভি। নতুন কথা শুরু হয়েছে, নিশ্চয় আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবো ইটস, ইটস মানে ইট ইজ আ গ্রেট মুভি, ইট ইজ আ গ্রেট মুভি, এমনটাই বুঝাবো। ভাই আমি কি বুঝে ফেলছি, আমি একটু দ্রুত বলছি কারণ এগুলো কঠিন কিছু না, তোমরা না বুঝলে নিশ্চয় আমার প্রশ্ন করবা, আমি বিরক্ত হব না ইনশাআল্লাহ। ওকে, আমার মনে হয় তোমরা ডান, আমি সামনে আগাইতে পারি। আসো, অ্যাপোস্ট্রফি নিয়ে ছোট্ট করে কথা বলি। অ্যাপোস্ট্রফি দিয়ে পরীক্ষা প্রশ্ন একবারে দেখা যায় না, একবারে রেয়ার, তবে ভাই পরীক্ষা প্রশ্ন আসলে স্টুডেন্টরা ভেজালে পড়ে। আমি অ্যাপোস্ট্রফি নিয়ে আর কতক্ষণ লাগবে একটু দেখি তো, 1:03 বাজে, দেখে আমি মানে 1 ঘন্টা 3 হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে, আমি 5-7 মিনিটে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আসো, অ্যাপোস্ট্রফি জিনিসটা কি ভাই, সহজে বলি, অ্যাপোস্ট্রফি 2টা কাজে লাগে। একটা কাজ হলো অ্যাপোস্ট্রফি দ্বারা র অথবা এর সম্পর্ক বোঝায়, কোনো কিছু কারো আছে এমনটা বোঝায়। আরেকটা অ্যাপোস্ট্রফির কাজ হলো অ্যাপোস্ট্রফি দ্বারা একটা শব্দরে শর্ট করে, সংক্ষিপ্ত করে। দেখো সংক্ষিপ্ত করার পয়েন্টটা দেখে 1 নম্বরে, ওন্ট, এটা উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হলো ওন্ট। এই যে ওন্ট, ওন্ট মানে কি ভাই, উইল নটের সংক্ষিপ্ত করছে ওন্ট, এই যে এটা হলো অ্যাপোস্ট্রফির একটা কাজ। 2 নম্বর কাজটা কি অ্যাপোস্ট্রফির, 2 নম্বর কাজটা হলো এই যে র অথবা এর, কারো কোনো কিছু আছে এমনটা বোঝায়। যেমন ফাদার্স অ্যাডভাইস, এটাতে আমরা নর্মালি লিখলাম, এটাতে 2 ভাবে লেখা যেতে পারে, একজন বাবার অ্যাডভাইস অথবা অনেক বাবার অ্যাডভাইস। যেমন এই যে একজন বাবার উপদেশ, এই যে বাবার উপদেশ, অ্যাপোস্ট্রফি দিলাম, ফাদার্স অ্যাডভাইস, একজন বাবার উপদেশ, অথবা ফাদার্স মানে অনেক বাবার উপদেশ। যেহেতু ফাদার্স প্লুরাল দিলাম, ফলে এরপর আর শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাচ্ছে, অ্যাপোস্ট্রফি দিলেই হয়েছে। এখানে অ্যাপোস্ট্রফি এস দিলাম, আর এখানে শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হচ্ছে, কারণ যেই শব্দটা প্লুরাল, যেই শব্দটা এস যুক্ত প্লুরাল, তারপরে আবার অ্যাপোস্ট্রফি এস দেওয়া দরকার নাই, শুধু অ্যাপোস্ট্রফি দিলেও হয়। অ্যাপোস্ট্রফি এসও দেওয়া যায়, বাট শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়। শেষ কথাটা।
এবার এখানে আসো, এই বাক্যগুলো একটু দেখো, বাক্যগুলো আমাদেরকে কাজে লাগবে। হিজ রিডিং, ভাই হিজ রিডিং মানে কি ভাইয়া? বোঝা যাচ্ছে এটা যে হি ইজ কেমনে বুঝছি? এই ভারের সাথে আইনজি দেখে বুঝছি হি ইজ অথবা হি ওয়াজ। হিজ আ বুক, হিজ আ বুক কেমনে বুঝছি? এটা কি? এটা হ্যাজ। ভাই হি ইজ এ বুক তো আর হয় না ভাই, হি ইজ এ বুক তো আর হয় না, হি হ্যাজ আ বুক, তার আছে একটা বই। হি ইজ আ বয়, বুঝতে পারছি এখানে সেম কথা, হি ইজ এ বয় হতে পারে, হি হ্যাজ আ বয় হতে পারে। হি ইজ এ বয় মানে সে একজন ছেলে, হি হ্যাজ আ বয় তার আছে একটা ছেলে, এটাও কিন্তু হতে পারে। হিজ কাম হেয়ার, বুঝতে পারছি এখানে কাম কেম কাম, ফলে এখানে বুঝতে পারছি এখানে কাম থার্ড ফর্মটা বলছে, তাহলে হি হ্যাজ কাম। হি ডান, ভাই ডান যেহেতু আছে ভি3 তার মানে এখানে হি হ্যাড ডান। হিড গো যেহেতু ভার্বের বেসও আছে তার মানে বুঝতে সেটা উড। আর এটার একটু দেখো ক্রিস ওয়াইফ অথবা ক্রিসেস ওয়াইফ, ওই যে বললাম মানে যেই শব্দটার শেষ লেটার এস, যেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এটাকে যখন আমরা অ্যাপোস্ট্রফি করতে চাই মানে পসেসিভ কিছু করতে চাই, তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়েও অ্যাপোস্ট্রফি এস এর কাজ করাতে পারবো, মানে পসেসিভের কাজটা করাতে পারবো, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারবো, দুটাই কারেক্ট। দেখো বলছে ক্রিস ওয়াইফ, দেখো এই যে এস আছে এই জন্য আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে করলাম, আবার শুধু অ্যাপোস্ট্রফি এসও দিতে পারো তুমি ইচ্ছা, অসুবিধা নেই। ক্রিস ওয়াইফ অর্থ যা, এটার অর্থ তা সেম। তাহলে ক্রিস ওয়াইফ, তাহলে যেই শব্দের সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক শেষ লেটারটা এস, আমরা যদি পজিটিভ করতে যাই অ্যাপোস্ট্রফি দিয়েও কাজ করা যায়, অ্যাপোস্ট্রফি এস দিয়েও কাজ করতেই পারবো, বোথ আর কারেক্ট। ভাইয়া তোমরা আমার সাথে আসো নাকি নাই? আচ্ছা আসো, এই দেখো একটা প্রশ্ন আসছে চাকরি বাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল। পিক দ্য কারেক্টলি রিটেন পজিটিভ কেস লিখতে বলছে ঠিকঠাক মতো। গার্লস কলেজ, মেয়েদের কলেজ হতে পারে, মেয়েদের কলেজ, ওই যে আমরা কিন্তু এটাও বলতে পারি, গার্লস কলেজও বলতে পারি, এটাও কারেক্ট হতে পারে, বাট একটা কলেজ তো ভাই একজন মেয়ে থাকে না, তাই না? তাহলে উত্তর গার্লস কলেজ হওয়া উচিত। এটাও ভুল না, বাট একটা কলেজে কি একটা মেয়ে থাকে ভাই? একটা মেয়ে থাকে না, অনেকগুলো মেয়ে থাকে। ওকে, উইমেন্স ক্লাব, দেখো এই যে উইমেন্স ক্লাব অ্যাপোস্ট্রফি দিতে হবে এখানে ভুল, অ্যাপোস্ট্রফি নাই এই জন্য এটা ভুল। আর অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটা একটা প্রবাদ ভাই, হতবুদ্ধি যেটাকে আমরা বলি, একটা লস একটা ব্যয়, মানে কি করবো বুঝি না। ওকে আসো, এটা এখানে লেখা আছে ভাই, এই কথাটা আমি লিখছি, এখানে রিডিং পড়লে তোমার বুঝবা, আমি আর বুঝাইতে হবে না। ওকে, এখানে একটা প্রশ্ন যেটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, এটা নিয়ে আমার খুব বেশি কথা বলার দরকার হবে না, কারণ এখানে সুন্দর করে বাংলা লেখা আছে। ওকে, তোমরা রিডিং পড়লেই বুঝে যাবা। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি খুব লম্বা করা ছাড়াই সব কিছুরই টাচ দিতে পেরেছি। কারো কোনো ভেজাল আছে কিনা ভাইয়া? কারো কোনো কিছু নিয়ে ভেজাল থাকলে আমারে বলো, আজকেই বলো, এখনই বলো, অথবা এখন না বলতে চাইলেও আমার ইন্ডিভিজুয়ালি মেসেজ দিও প্লিজ। আজকের সমস্যা, আজকের কোনো কিছু নিয়ে সমস্যা 2 দিন পরে বইলো না, এটা মনে হয় সমাধান পাওয়ার কোনো উপায় না ভাইয়া। আমি জানি তোমরা হয়তো কেউ কোনো কারণে কষ্টে আছো, প্লিজ যদি আমার কোনো ইস্যু নিয়ে তোমার মনে কষ্ট থাকে আমারে জানাইও। হ্যাঁ, আমি খুব বেশি খারাপ মানুষ না যে তুমি আমারে বললে আমি খুব রাগ করো বা তোমার প্রতি খুব রিয়াকশন দিব, তবে আমি চাই তুমি আমার জানাও ক্লাস করে উপকার হয়েছে কিনা আমার একটু বলতে পারো। ক্লাস করে তোমাদের উপকার হয়েছে কিনা ভাই আমার একটু বলো প্লিজ, আজকে ক্লাস করে কোনো উপকার হয়েছে কিনা একটু জানাইও। ওকে মেহেদি, আমি দেখবো ভাই, একটু হাই হেলো দিও, দেখি আমি আজকে দিতে পারি কিনা তোমাকে। ক্লাস করে উপকার হয়েছে কিনা কোনো ভাই আমাকে একটু জানাইও প্লিজ। আমি আজকের মতো এখানে বিদায় নেই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।